নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় সকলকে স্বাগত। আমি গতকাল পোস্ট দিয়েছিলাম, আপনারা সকলেই জানেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন যথারীতি দুই বিশিষ্ট কবি, বিশিষ্ট সাহিত্যিক রয়েছেন, গীতালি সেন, আমার গীতালি দি এবং সুকান্ত দেবনাথ। আপনারাও কিছু প্রশ্ন করতে পারেন এবং আসুন আলোচনার মাধ্যমে আমরা তাদের কাছ থেকে কিছু কথা শুনে নিই। দিদি নমস্কার আপনাকে। সুকান্ত নমস্কার। আচ্ছা, প্রথমেই দিদি যেটা জিজ্ঞেস করবো যে লেখালেখিতে কিভাবে এলেন, কিভাবে আসা, এবং আপনার মানে ছেলেবেলা কি এখানে দুর্গাপুরেই না? একদম, মানে এই যে পাশেই তোমার যে মেন হসপিটাল, এখানেই আমার জন্ম হয়েছে। আমার বাবা এই ইস্পাত, দুর্গাপুর ইস্পাত সংস্থার কর্মী ছিলেন। তো এই জন্য আমার পুরো ছেলেবেলা এবং বিবাহোত্তর জীবন সমস্ত কিছুই, মানে ধরো আমার পুরো জীবনটাই এখানেই কাটলো আর কি, দুর্গাপুরেই কাটলো। তো লেখালেখি বলতে কি, ওই ছোটোবেলায় এই বাংলা বিষয়টা পড়তে খুব ভালো লাগতো। আর ওই ছোটোবেলায় আমি খুব অসুখে ভুগতাম, আমার মা আমার হাতে গল্পের বই দিয়ে আর সংসারে কাজ সারতেন। তো সেই জন্যে ওই গল্পের বই পড়াটা অভ্যেস হয়ে গেছিলো একদম ছোট থেকে, ধরো ক্লাস 1 থেকেই বলতে গেলে। আর আমার ঠাকুমা আমাকে তারও আগে কথা ফোটার সাথে সাথেই আবল তাবলটা পুরো মুখস্থ করিয়ে দিয়েছিলেন যখন আমি পড়তে শিখিনি। তো এইভাবেই আমার মধ্যে বোধহয় ছন্দ বা অক্ষরেরা আসতে শুরু করেছিল। আর ওই তখন তো আর এত কিছু সুযোগ ছিল না, এখন যেমন আমরা ছোটদের আমরা নিয়ে আসতে চেষ্টা করি, তখন এত কিছু ছিল না। ওই লিখতাম, আর লিখতাম বলতে ওই মানে স্কুলের যেটুকু লেখালেখি ওইটুকুই। এরপরে যখন মানে আমি মানে পড়তে শুরু করি, বাংলা বিষয়টাকে বিশেষভাবে নিয়ে পড়তে শুরু করি, ওই দিন আমি হঠাৎ একটা কবিতা লিখে ফেলি। তো ওই সময় তো এবার আমি তখন পড়তাম একজন গাইডের কাছে, এই ওমেন্স কলেজের রেওয়া সাঁতরা, উনি আমার গাইড ছিলেন। তো তখন মানে আমি কিছু রোজগারও করতাম না, তো আমার স্বামীকে আমি ওই কবিতাটি শোনাই। শুনে আমার স্বামী বলেন যে এরপর প্রতি মাসে আমাকে একটা করে কবিতা না দিলে আমি কিন্তু তোমার ফিসটা দেবো না। তো প্রতি মাসে একটা করে কবিতা লিখে আমাকে ওই ফিসটাকে উপার্জন করতে হতো। তারপর আস্তে আস্তে সবাইকার প্রচেষ্টায়, আমার শ্বশুরবাড়িরও কোনো আপত্তি ছিল না, আমার মা, ভাই, আমার ছেলে, হ্যাঁ, সবাই আমাকে খুবই উৎসাহ দিয়েছে চারিদিকে। এইভাবে তোমাদের সবাইকার উৎসাহে আমার লেখায় গিয়ে চলেছে। বাহ, সুন্দর সুন্দর। এবার সুকান্ত, তোমার মুখ থেকে শুনে নেবো কিছু কথা, তোমার লেখালেখিটা শুরুটা কিভাবে হলো? দেখুন, ইনি যেরকম বললেন, প্রত্যেকটা শুরুর আগেও তো একটা শুরু থাকে। যেখান থেকে আমরা শুরু ভাবি, জীবনটা সেখান থেকে শুরু হয় না, কোনো কিছুই সেখান থেকে শুরু হয় না। শুরু হওয়ার অনেক আগে একটা শুরু থাকে। সেই শুরুটা না হলে, যে শুরুটার কথা এখন জয়ন্ত জিজ্ঞাসা করছে, সেই শুরুটা হবে না। সাহিত্যের একটা পরিবেশ থাকা চাই ঘরে, বা যে ফ্যামিলিতে যে জিনিসের পরিবেশ আছে, যেখানে খেলাধুলার পরিবেশ আছে, যে বাবা মা খেলাধুলার সাথে জড়িয়ে ছিল, তাদের ছেলে মেয়ে খেলাধুলার দিকে যাবেই, এটা স্বাভাবিক জিনিস। যে ফ্যামিলিতে পলিটিক্স আছে, সেই ফ্যামিলির ছেলেমেয়েরা পলিটিক্সের দিকে যাবে, এটা স্বাভাবিক জিনিস। সেরকমভাবেই গান বাজনার ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। যার বাবা মা গান বাজনা ভালোবাসে, যার বাড়িতে গান বাজনার পরিবেশ আছে, সেই বাড়ির ছেলে মেয়ে গান বাজনার দিকে একটু বেশি ঝুঁকে যাবে। আমার ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই। ছোট ছিলাম যখন, তখন তো এরকম বিনোদন বলে তো এরকম টিভি, মোবাইল এসব কিছু ছিল না। তখন মানুষের বিনোদন বলতে একটা জিনিস ছিল, হচ্ছে বই পড়া। তো তখন 3-4টে লাইব্রেরির মেম্বারশিপ নেওয়া থাকতো, আমাদের বাড়িতেও থাকতো। এই বাড়ি মানে এই বই, এই ঘর থেকে ওই ঘরে, ওই ঘর থেকে এই ছেলের কাছ থেকে ওই ছেলে, মায়ের কাছ থেকে ছেলের কাছে, ছেলের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে বোনের কাছে, এরকমভাবে বই এদিক ওদিক চলাফেরা করতো। বই দিয়ে তার হিসাব রাখা হতো যে কবে দিয়েছি বইটা, কবে তুই ফেরত দিবি। লেখকদের নামে বইয়ের লিস্ট থাকতো, যে আমি ওগুলো কম্পিটিশান টাইপের হতো, যে আমি এই লেখকের এতগুলো বই পড়েছি, ওই লেখকের এতগুলো বই পড়েছি, এগুলো চলতো তখন। সেই রকমভাবেই কবে যে সাহিত্যের ভিতর ঢুকে গেছি নিজে, সে আমি জানি না। সে বীজ
জন্ম থেকেই ছিল, বা তারও আগে থেকে, পূর্বজন্ম থেকে বা কি কিছু হবে। কিন্তু কবেতে কোন ডেট থেকে, কোন সময় থেকে আমি সাহিত্যের প্রতি ঝুঁকেছি, কখন কী হয়েছে, সেসব কথার কোনো তেমন কিছু গুরুত্বপূর্ণ নয় আমার কাছে। কতটা লিখতে পারছি সেটাই গুরুত্বপূর্ণ। বেশ, সুকান্ত একটা কবিতা শুনিয়ে নিই, তোমার একটা কবিতা শুনি। তোমার বইটা দেখাও, বইটা তোমার নামটা বলো একটু। বইয়ের নাম অন্ধকারে এক জলস্রোত। ঠিক আছে। অপারেশনের থিয়েটারের লাল লাইটের দিকে তাকিয়ে, তুমি ঠিকই বলেছিলে, কাল্পনিক এক ব্যাধির কারণে আমি প্রতি রাতে বন্ধ জানালার পাল্লায় হাত রাখি। মনে হয় একলব্যের হাসি ফুটে উঠছে ওখানে, আর তার বৃদ্ধাঙ্গুলি কুড়িয়ে পেয়ে আমি ছুটে যাচ্ছি আর যাচ্ছি। অপারেশন থিয়েটারের লাল লাইটের দিকে তাকিয়ে আছি। আসমানি লাল, আর এই লালের মাঝে কি কোনো সম্পর্ক আছে? এগিয়ে যাচ্ছে অপার দরিয়ার দিকে, অথচ খসে পড়ছে সময়। আমার শরীরে তার কোনামাত্র অস্তিত্ব নেই। যেটুকু সময় তোমার কাছে ছিলাম, বুঝেছি আমার অর্ধেক কিভাবে অসম্পূর্ণ। আর তুমি ওই লাল লাইটের দিকে তাকিয়ে অপরিহার্য রিক্টারের জন্য প্রহর গুনছ। সমকাল তোমাকে কি ঘৃণা করব? অতিরিক্ত মদ বেশ্যার কারণে তোমার ইহকাল পরকালে মিশে যেতে বসেছে, আর তুমি ঠিক এই মুহূর্তে বসে আছো একটা পচা গলা বৃদ্ধাঙ্গুল নিয়ে। বাহ, অসাধারণ। দিদি, আপনার একটা কবিতা শুনি। হ্যাঁ, আমি ওই যা সব নিয়ে থাকি সেই সব থেকেই কবিতা উঠে আসে আর কি। তো ধরো, আমি একজন গৃহস্থ বধূ, রুটি করাটা একটা আমার দৈনন্দিন কাজ। এখন অবশ্য সেইখান থেকেই আমার মনে একদিন একটা ভাবনা এসেছিল, সেটাই পড়ছি। গল্পিকা বলেছিল, ভালো করে রুটি করা শিখে পৃথিবীকে ধরা যায় হাতের মুঠোয়। পৃথিবী তো রুটিরই দোসর, বেলুন ব্যাসেতে ঘর ঘর, স্বল্প বেঁধেতে শুধু বর্তুলায়ন, দরকেরে পিঠ ঘেঁষে দুই হাতে বাড়া কমা হালকা চাপন। সাম্যবাদের পথে ঘুরলেই রুটি, তুমি থাকো নিশ্চিন্ত অজামিল বোধে। বেলুন যাদের হাতে, বলিহারি বলিহারি, গড়ে ওঠে পৃথিবীর পুর দেওয়া ফুলকো রুটি। আগ্নেয় কলুষে তন্দুর হয় রুমালি আকাশ। তাই রুটি আজ স্থির, অকেজো বেলুন, পৃথিবীর চাপ সাম্য শক্ত পাঁপড়। শুধু একটি গোল রুটির আশায় ঘোরে চাকরির অগাধ কিনারায় ঝাঁকে ঝাঁকে আমি। বাহ, খুব সুন্দর লেখা। নমস্কার। আপনারা কারা কারা দেখছেন আমি বুঝতে পারছি না হয়তো এখনো। আমরা আবার রয়েছি স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায়। আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয়া গীতালি সেন মহাশয় এবং সুকান্ত দেবনাথ। তো দিদি, আমার প্রশ্ন দুজনের কাছেই, যে আপনাদের কবিতা গল্প দুজনেই লেখেন এবং সুকান্ত উপন্যাসও লিখছেন ও সম্প্রতি। তো লেখাটা আপনাদের কিভাবে আসে, মানে কিভাবে ধরা দেয়, মানে আপনাদের যাপন চিত্র বা সাথে যেগুলো চোখের সামনে যেগুলো দেখেন সেইভাবে কি, না অন্য কিভাবে ধরা দেয় লেখা আপনার কাছে? সুকান্ত বলেন। আসলে লেখা মানে হচ্ছে প্রতিটা লেখকই আমরা অ্যাকচুয়ালি নিজেকেই তুলে ধরি। লেখা মানেই হলো নিজের না বলা কথাগুলোকে একটা মাধ্যম দেওয়া, যে মাধ্যমে সে তার পাঠকের কাছে বা তার শ্রোতার কাছে জিনিসটাকে, যে কোনো শিল্পের বিষয়টাই তাই, যে কথাগুলো বলা যাচ্ছে না সেই কথাগুলোকে বলার একটা মাধ্যম হচ্ছে শিল্প একটা মিথ্যা, যে সত্যের উপলব্ধি করায়। সত্য যতদূর পর্যন্ত যেতে পারছে তার পরের যে অংশটা, বিয়ন্ড দ্য ট্রুথ, সেই জায়গাটা দেখানোর কাজই হচ্ছে সত্যের মিথ্যা শিল্পের কাজ। সেই অন্ধকারময় জায়গাটা দেখানোই হচ্ছে শিল্পের কাজ। সেটা যে কোনো শিল্পই হোক না কেন, সেটা লেখালেখি হতে পারে, সেটা সুর হতে পারে, সেটা ভাস্কর্য শিল্প হতে পারে, বা সেটা চিত্রকলা হতে পারে। যে কোনো শিল্প মানেই হলো আমি যে কথাটা বলতে চাইছি সেই কথাটা বলার একটা মাধ্যম।
আমার শিল্প মাধ্যম, এখানে আমার শিল্প মাধ্যম হচ্ছে সাহিত্য। এখন তাহলে সাহিত্য আমি বলবো কি, যে যাপনের মধ্যে আমি আছি, যেমন উনি রুটি বিষয়ে বললেন এবং তার আগেই বলে দিলেন যে যেহেতু রুটি করাটা আমার একটা দৈনন্দিন কাজ, তার মানে উনি যে জীবনের মধ্যে আছেন সেই জীবনটাকে নিয়ে রুটির ভিতরে পুর ঢুকিয়ে, সেই পুরটা হচ্ছে ওনার কাছে একটা পৃথিবী। সেই পৃথিবীটাকে বেলে উনি যখন যেটাকে সার্ভ করছেন, যাকে খেতে দিচ্ছেন, উনি তার জীবনের সমস্ত অঙ্গীকারটাকে তুলে দিচ্ছেন। এটাই আমি ওনার কবিতা থেকে পেলাম। তার মানে কি, আমরা আমাদের নিজের সাইকোলজিক্যালি মানুষকে বোঝা মানে নিজেকে বোঝা। নিজেকে যতটা বুঝতে পারবো, বাকি জগৎটাকেও ঠিক ততটাই বুঝতে পারবো। লেখালেখি এইভাবেই আসে। আমি যে জীবনের মধ্যে আছি তাদেরকে জড়িয়ে, তার আরও পারিপার্শ্বিক মানুষকে জড়িয়ে যে সমাজটা, সেটাকে তুলে ধরার নামই হচ্ছে সাহিত্য। সাহিত্য তো সমাজের দর্পণ, সেটাই তো সাহিত্যে উঠে আসবে। দিদি আপনি তাই তো গীতালিদি? হ্যাঁ, একদমই তাই। তুমি খুব ঠিক ভালোই বললে যে আমাদের নিজেদের ভেতরে যেটা থাকে সেটাই উঠে আসে সাহিত্যে। মানে আমরা এই যে বিভিন্ন সাহিত্য সভায় যাই বা আদান প্রদান করি, সেই ভাবের আদান প্রদান, মানে এক একজন লেখক হচ্ছে এক একটা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ। তোমার একটা দৃষ্টিকোণ, তুমি ধরো কারখানায় যেগুলো নিয়ে কাজ করো সেগুলো নিয়ে তোমার একটা লেখা আসলো, আমি যা সংসারে কাজকর্ম করি সেগুলো নিয়ে আমার একটা আসলো। এই রকমভাবে এসে যায় আর কি। তো এইভাবেই আর নিজেকে তুলে ধরা, নিজে যেটা মানে কারোর কাছে পৌঁছে যাওয়া, তার ভাবটা যেমন আমার কাছে পৌঁছালো, তো তেমনি আমার ভাবও, আমিও আমার ভাবটা নিয়ে তার কাছে পৌঁছে গেলাম। এটাই তো গল্প বা কবিতা লেখার উদ্দেশ্য। যার আমার আরেকটা জিনিস মনে হয়, জীবনের বাইরে যে একটা জীবন, যেটা রবীন্দ্রনাথের ভাষায় দ্য নেচার অ্যাবস্ট্রাক্ট ভ্যাকুয়াম, তো সেই যে জায়গাটা, যে তারপরে যে কিছু কিছু হয় আমাদের অনুভূতিতে একটা মানে অ্যাবস্ট্রাক্ট ভাবনা থেকে যেটা আসে, সেই রকম কিছু, অথবা ধরো যে ওই যে বললাম যে জীবনের বাইরে জীবন, এইগুলো নিয়ে কিছু আমার অনেক সময় লিখতে ইচ্ছে করে। সেইগুলো নিয়ে আমি ওই লিখেছি, উপন্যাস বা গল্প, বড় গল্প লিখেছি, কিছু ছোট গল্পও লিখেছি, একদম অনুগল্প। তো আর কবিতার মধ্যে তো আসেই সব সময়, আমার সংসার যেমন মিশে যায় কবিতার মধ্যে। যে আমি একটা লিখেছি যে এই যে শাড়ি পরে আছি তার আঁচল, সেটা নিয়ে, মানে যেটার মধ্যে আমি আছি, আর ওই নেচার থেকে বাইরে বেরিয়ে যে জিনিসটা, নেচারের মধ্যে মিশে যাওয়া, এইগুলো আমার লেখার মধ্যে মাঝে এইভাবেই আর কি। যেটা মাথায় ঘুরছে, মাথায় লেখা হচ্ছে, সেটা এক সময় কাগজে ইয়ে করে ফেললাম, তুলে দিলাম, অথবা কোনো তুলতে সময় পেলাম না, তো মাথা থেকে হারিয়েই গেল। এইভাবেই এগোচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার দুজনের কাছে রইল, যে আমরা এখন একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে পেপার খুললেই দেখতে পাচ্ছি চারিপাশে নানান রকম যন্ত্রণা। তো সেইগুলো কি কবি সাহিত্যিকদের, কবি লেখকদের যারা লেখালেখি করছেন, তাদের কি কিছু দায় আছে সেগুলো লেখালেখির মধ্যে ফুটিয়ে তোলার বা প্রতিবাদ করার? সেটা তুমি মানে সেটা ঠিক নির্দিষ্ট করে বলতে পারি না, কারণ নিশ্চয়ই কবি সাহিত্যিকদের দায় আছে সেই জিনিসটা ফুটিয়ে তোলার। কারণ বলা হতো যে সাহিত্যিক হচ্ছেন সমাজের শিক্ষক, তো সেইভাবে নিশ্চয়ই দায়িত্ব আছে। আবার কোনো সাহিত্যিকের কথাতেও একটু অন্যরকম বিষয় পাই, যেমন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার লেখা অ্যাবস্ট্রাক্ট চিন্তাভাবনা নিয়ে এবং জীবনের মানেটা, জীবনের আসল জিনিস তিনি তুলে এনেছেন, আসল যে নির্যাস সেইটাকে তুলে এনেছেন। তো একজন তিনিও একজন বিশিষ্ট সাহিত্যিক, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো বলেছিলেন যে আমার সাহিত্য কি তাহলে যুগোপযোগী হচ্ছে না? সেই সময় খুব অস্থির সময়, ভারতবর্ষের খুব অস্থির সময় সেই সময়, তো বলছেন যে আমার সাহিত্য কি তাহলে যুগোপযোগী হচ্ছে না? তখন তিনি বলেছিলেন, যাকে তিনি প্রশ্ন করছেন, তিনি বলেছিলেন যে তুমি বাংলা সাহিত্যকে হীরের নাকছাবি পরিয়েছ। মানে তিনিও যেটা করেছেন সেটাও কিছু কম নয়। তো আমরা মানে ভেতর থেকে ঠিক বেরিয়ে আসবে, হয়তো সেই জীবন যন্ত্রণা সাহিত্যিকের মনের মধ্যে ঢুকে গেছিলো, হয়তো সেভাবে বেরিয়ে মানে ঠিক ওই পথ ধরে আসেনি আক্ষরিক অর্থে,
কিন্তু সেই জীবন যন্ত্রণা হয়তো অন্য কোনো চরিত্র নির্মাণে বা অন্য কোনো গল্প রচনায় সেই জীবন যন্ত্রণা ঠিকই বেরিয়ে আসে। মানে আমাদের ভেতরে যেটা ঢুকছে, কম্পিউটারে তুমি ইনপুট যেটা দেবে, আউটপুট তো বেরোবেই, সে যেভাবেই বেরো। মানে চোখ কান খোলা রাখতে হবে। হ্যাঁ, মানে সেটা আমাদের যেটা আপনি ভেতরে বলছেন। ঢুকে যাচ্ছে। মানে আমরা যদি যন্ত্রণার চোটে ভাবি যে না আর কিছু শুনবো না, আর কিছু দেখবো না, আর কিছু দেখতে চাই না আমি, তাও কিন্তু আমি তার মধ্যে ঢুকে যাব, তার সাথে মিশে যেতে আমি বাধ্য হব। এইটা হচ্ছে ব্যাপার। সুকান্ত, তোমার বক্তব্য শুনি একটু বলো। তুমি আবার বিষয়টা বলো তো। মানে, যে এই যে আমরা এখন একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি, বিভিন্ন সমস্যা পেপার খুললেই দেখতে পাচ্ছি, তো আমাদের কি কবি সাহিত্যিকদের কি কিছু দিশা দেখানোর আছে? দেখো, ব্যাপারটা হচ্ছে যেহেতু আমাদের কাজটা সমাজ নিয়ে, সেহেতু আমরা সমাজের বাইরে তো নই, সেহেতু একটা সামাজিক দায় থেকেই যায়। যে খেলাধুলা করছে, যে ক্রিকেট খেলছে, তার কাছে সমাজটা সেভাবে অতটাও গুরুত্বপূর্ণ নয়, তার কাছে খেলাটা গুরুত্বপূর্ণ, তার পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ। কিন্তু যেহেতু আমাদের কাজটাই সমাজকে নিয়ে, সেহেতু আমাদের একটা সামাজিক দায় প্রচ্ছন্নভাবে পিছনে থেকেই যায়। কিন্তু সেটা কোনো দায়বদ্ধতা নয়। আমি সেই বিষয়টা নিয়ে লিখতেও পারি, নাও লিখতে পারি। এই স্বাধীনতাটাই হচ্ছে লেখকের সবচেয়ে বড় স্বাধীনতা। হয়তো এই বিষয়টা নিয়ে আমি আজ থেকে 5 বছর পরে একটা উপন্যাস লিখলাম। এখন যে মানে সরকারি যে দুর্নীতিগুলো চলছে বা যা কিছু হচ্ছে, এখনকার সমাজ, প্রতিটা সমাজেই কিছু না কিছু প্রবলেম থাকবেই। সর্বত কোথাও নেই, ইউটোপিয়া তো আর নয় আমাদের পৃথিবীটা। সব সমাজেই সবসময়ই কিছু না কিছু ভালো এবং কিছু না কিছু খারাপ আছে। এই সরকারের আছে, আগে সরকারও ছিল, ইংরেজ আমলেও ছিল। ইংরেজ আমলেও অনেক সাহিত্যিক সেই সময় বসে ইংরেজদের অত্যাচার নিয়ে না লিখে, যেমন বিভূতিভূষণ, উনি পুরো প্রকৃতি নিয়ে লিখে গেছেন। কিন্তু আজকে যে প্রবলেমগুলো সমাজে আছে, সেটা দিয়ে এখনই বসে লিখতে হবে তার কোনো মানে নেই। সেটা নিয়ে আমি 5 বছর পরে লিখতে পারি, বা আমার যদি মনে হয় এখন কিছু একটা প্রতিক্রিয়া আমার ভেতর থেকে উঠে আসছে, সেটা নিয়েও আমি লিখতে পারি। যে কোনো দিকে সাপোর্ট করে লিখতে পারি। আমি সরকারকেও সাপোর্ট করতে পারি বা আন্দোলনকারীদেরও সাপোর্ট করতে পারি। সরকারকে সাপোর্ট করছি বলেই যে আমি সরকারের কৃতদাস হয়ে গেছি এমনও নয়, বা আন্দোলনকারীদের সাপোর্ট করছি বলেই যে আমি সত্যি কথা বলছি এরকমও নয়। সবেরই অনেক অনেক প্রেক্ষিত আছে। কোন প্রেক্ষিতটাকে কে কতটা সাপোর্ট করবে সেটা তার উপর। এটাই লেখকের স্বাধীনতা। বেশ বেশ, তোমার একটা কবিতা শুনবো সুকান্ত। ঘুমন্ত তুলোর রাত। আর কিছু নয়, শুধু এই অবিশ্বাস্য আঙুল তোমার রাত্রিমোচন থেকে উঠে আসে। ঘুমন্ত তুলোর নিঃশ্বাস আর উড়ন্ত বীজ। শোনো, আমি ছুটে এসে ছোঁয়া যাবে করে আঙুলে ঢাল বেঁধেছি। মেয়েলি তৃতীয় চোখ, সন্তর্পণে রেখেছি খঞ্জর। তুমি জানো শুধু তুমি কতটা পরাবাস্তব এই মিডনাইট চাদরে। মাথা গুলিয়ে উঠছে বিষ, দুহাতে কদম, বুকেতে ঘন জন্মা। অথচ অন্ধকারের সমর্থন ফিসফিসিয়ে বলছে, ওমা, তা না হলে পুরুষ মানুষ যাবে কোথায়? কেন নদী নেই, ঘাট নেই? সে কি তাহলে অবলম্বন? একটি একটি করে অগ্নি পরীক্ষার 7টি বাঁধন ঝরে পড়ল। একটি একটি করে অগ্নি পরীক্ষার 7টি বাঁধন ঝরে পড়ছে। খুলে যাচ্ছে ক্লান্ত লক্ষ্যের। ওপার থেকে এবার সে চলে যাবে, রেখে যাবে শুধুই অবিশ্বাস্য প্যাসিভ ঢেউ। পরজন্মে যদি পুরুষ হয়ে জন্ম নিই, তুমি হবে আমার পা ছড়ানো স্ত্রী। আমি দলিত অগ্নি, সে আগুনে শিকড় পুড়ে গেল। তাহলে তুমি অনাহুত, ভুলে যাই কি রণক্ষেত্রই অঙ্গ শিথিল। ভয় এক মাঝারি ধরনের অনুতাপ, মনে আসে তারপর হাওয়ায় বসবাস। ভাসে দেহ, ভাসে রাত কাঙালি। এক মায়াবী উষ্ণতা, শেষ চালে ঘোরতর পাপ। তাকিয়ে দেখেছে আমার কি সব প্রতিরোধ ভেসে গেল, নাকি সেও ছিল বয়েলিং ফ্রগ সিনড্রোম। অথচ মানুষের মুখ নেই, হাত নেই, পা নেই, কেবলমাত্র ঠোঁট আছে, ছুঁয়ে আছে, অবিশ্বাস্য ছুঁয়ে আছে এতদিন। স্বয়ংক্রিয় খেলনাগুলো রতি শিখেছে,
ওদের কুসুম গন্ধে মেঘ দেখেছে সিঁদুর, নাম দিয়েছে, বুকের কাছে নামিয়ে রেখেছে সোহাগ। সে হয়তো আর জন্মে মরমিয়া ছিল, আজ এই রাতটুকু বিকিয়ে যে কোটি বর্ণ উপার্জন, তাই হবে তার বৈধব্যে কলম। আমার প্রতি শেষ উচ্চারণে যাও তো ফিরিয়ে দিতে পারো, না হলে অন্ন দিও পেটে, আর যদি খেয়ে নিতে চাই সে তো আমার পরম সৌভাগ্য হবে। বেহেস্তের সিঁড়ি মোছা কাজ, এক জলধারা বয়ে এসে নিজেকে পবিত্র করে যায়, রেখে যায় অহরাত্র সুখ। তার ধীর নিঃশ্বাস আমি দেখি অনির্বাণ ঢেউ সারা শরীর জড়িয়ে আছে, টানছে আলো আধারি ঘরের মেঝেতে শুয়ে আমি, আর সে মাঝ দিয়ে বয়ে যাচ্ছে হয়তো ঘুমন্ত তুলোর রাত। বাহ, অসাধারণ। দিদি, এবার আপনার আরেকটি লেখা শুনবো, এবং আমার এই পরের প্রশ্ন যেটা দুজনের কাছে থাকবে, আমি দেখেছি আপনাদের দুজনেই মনে হয় একটু লেখালেখি নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করেন। তো সুকান্তর কাছেও শুনবো সে ও কীরকম তার উপন্যাস এবং গল্পে কবিতায় কীরকম পরীক্ষা নিরীক্ষা করছেন। দিদি, আপনার কাছেও কিছু ব্যাখ্যা শুনবো। ঠিক আছে, আপনার লেখাটা শুনে নিন। আমি একটা অনুগল্প পড়ি। অনুগল্পের নাম হচ্ছে চকিত বিপণী। স্বপ্নের মধ্যে তলিয়ে যেতে যেতে পলক ভাবল, স্বপ্নের সাথে বাস্তবের এত হেরফের কেন? এদিকে আজ কদিন ধরেই মার সাথে কথা হয়নি। কি জানি, মায়ের মোবাইল আর আউট হাউসে থাকা গগনদার মোবাইলেও খালি বলছে নট রিচেবল। গগনদা বুথ থেকে রোজ ফোন করে জানাচ্ছে মা ভালো আছে। তবু একা থাকা প্রায় পঙ্গু মায়ের গলা শোনা আর অন্যের মুখে খবর পাওয়া কি এক? কিন্তু একই স্বপ্ন রোজ ফিরে আসে কি করে? রোজ রাতে পলক দেখে একটা মেলা, সেখানে সে সারা রাত ঘুরেও মাকে কিছুতেই খুঁজে পায় না। রোজ ভোর হবার আগেই পুরো মেলাটাকে সে চোখের সামনে ভেঙে চুরে মিলিয়ে যেতে দেখে। সেদিন হঠাৎ ঘুরতে ঘুরতে দেখে বাসনের দোকানে ও কি মা না, দৌড়ে এসে মায়ের হাত ধরে। মা এসো, কি হলো রে? বাড়ি চলো, একটু দাঁড়া। কেমন বলতো এই টিফিন বাটিটা? মেলা ভাঙতে শুরু করেছে, এইবার মিলিয়ে যাবে। মাকে নিয়ে মেলার ফ্রেমটা ক্যালেন্ডারের মতো গুটিয়ে পলকের কাছ থেকে চলে যায় অনেক দূরে। হোক স্বপ্ন, তবু সারাদিন পলকের অস্থিরতা, কোথায় গেল মা? পরের দিন দেখে মা একটা সাজের দোকানে রঙিন ফিতে কিনছে। মা চলো, তোমাকে অনেক ফিতে কিনে দেবো। দাঁড়া, পছন্দ করি, ছোটবেলায় পড়তাম জানিস। আবার একই ঘটনা, আবার পলকের দুশ্চিন্তা। না, পলককে আজ হারলে চলবে না। এদিকে মেলাতে আজ কিছুতেই মাকে পাচ্ছে না। হঠাৎ শাড়ির দোকানে দেখে ওই তো মা। মাকে শক্ত করে ধরে বলে, শাড়ি কিনতে হবে না মা, তাড়াতাড়ি চলো। মা কিছু বুঝে ওঠার আগেই সে মাকে টেনে নিয়ে বেরিয়ে আসে মেলা থেকে, আর চোখের সামনে মেলাটা মিলিয়ে যেতে থাকে। ভোরের আলোয় ফোন বাজছে রিমঝিম, ধরতেই মায়ের গলা। পুলু ঘুম ভাঙলো। বাহ, খুব সুন্দর। দিদি, একটু বইটা দেখান। এই বইটা আরবিকা থেকে বেরিয়েছিল, অনুগল্প। এটার মধ্যে আমারও গল্প আছে মনে হয় দুটো। হ্যাঁ, খুব সুন্দর। এটা আরবিকা থেকে অনেকদিন আছে, বছর আগে প্রকাশিত আছে। আচ্ছা দিদি, দুটো তিনটে করে গল্প আছে। প্রগতি দা এসেছিলেন সেই সময়, আমার মনে পড়ছে, আমাদের এই গল্পগুলো আলোচনা করেছিলেন। তো দিদি, এবার আপনি কি পরীক্ষা নিরীক্ষা করছেন সেটা বলুন। পরীক্ষা নিরীক্ষা বলতে মাঝে মাঝে কিছু চ্যালেঞ্জ বলতে পারো এসে যায় সামনে। সেবার ওই তথ্যকেন্দ্রে দেখলাম যে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পটা রয়েছে নিরুপমা দেনা পাওনা, সেই গল্পটা নিয়ে এখনকার দৃষ্টিভঙ্গিতে নতুন করে লিখতে হবে একটা উপন্যাসিকা। তো সেইটা নিয়ে অনেকদিন ভাবতে ভাবতে ওই গল্প আমি পড়েছি বা অনার্সের স্টুডেন্টদের পড়িয়েছি। এখন সেই গল্পটাকে বাস্তবতার নিরিখে, এখনকার নিরিখে, এখন যেমন সবাই একটু কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করছে বা সমস্ত কিছুই হচ্ছে এইসবের মাধ্যমে, তো সেই করতে করতে মাথায় এলো যে নিরুপমাকে তার শাশুড়ি অযত্ন করে শেষ পর্যন্ত মেরেই ফেলেছিল।
সেটাও একটা আস্তে আস্তে হলেও সেটা মেরে ফেলাই হলো, তাকে মানে তাচ্ছিল্য করা এবং তাকে অযত্ন করা। নিরুপমাও ছিল অভিমানী মেয়ে, সেও নিজের দিকে দৃষ্টি দেয়নি, শেষ পর্যন্ত সে শেষ হয়ে গেছিল। কিন্তু আমি যেটাতে লিখেছিলাম সেটাতে হচ্ছে যে শাশুড়ি মা তাকে একটা লকেট দিয়েছিল, মানে বিয়েতে তাকে একটা লকেট উপহার দিয়েছিলেন, এবং সেই লকেটের মধ্যে প্রোগ্রাম করা ছিল একটি মানে বাস্ট পাওয়ার তার ভাইপো, শাশুড়ি মার ভ্রাতুষ্পুত্র, সে ছিল এই সাইবার ক্রাইমের একজন স্পেশালিস্ট ছেলে বলা যায়, সেটা দিয়েছিলেন। এদিকে নিরুপমাও তো এখনের মেয়ে, সেও পিছিয়ে নেই, সেও তার এক বন্ধুকে নিয়ে এসে সেই রহস্যটা উদ্ধার করেছিল এবং শেষ পর্যন্ত সে বেঁচে যায়। তো এইটা ছিল প্রতিযোগিতামূলক গল্প এবং প্রথম পুরস্কার পেয়েছিলাম। তো সেই মানে ওইভাবে একটা পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ। আপনার এই এটা শুনে আমার একটা জিনিস মনে পড়ে গেল। আমি না ছোটবেলায় পোস্টমাস্টার গল্পটি পড়ে আমার খুব তখন খুব আমি খারাপ লাগতো। আমি প্রায় ভাবতাম, বাড়িতে জিজ্ঞেস করতাম যে পোস্টমাস্টার কেন রতনকে নিয়ে এলো। এটা আমি ফেসবুকেও লিখেছিলাম অনেকবার, যে নিয়ে এসে আমি এটাকে ভাবতাম যে একটু অন্যরকমভাবে যদি লেখা যেত, যে রতনকে নিয়ে এসে আবার স্কুলে মানে শহরের স্কুলে ভর্তি করে যদি মানুষ করতে পারতো। কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম, মানে যখন আমি চাকরি বাকরি পাওয়ার পর তখন আমার মনে হলো যে না, এই কোথাও একটা এই ট্র্যাজেডিটা হয়তো উঠে আসতো না রবীন্দ্রনাথ যেভাবে ফুটিয়ে তুলেছেন। তো সত্যি এটা আপনি অন্যরকম হারিয়ে যাওয়ার একটা বোধ ঠিকই। এছাড়া আপনি কি গল্পতে কিছু করছেন নতুন? হ্যাঁ, এই যে মানে ওই যে বললাম যে ওই অ্যাবস্ট্রাক্ট কিছু ভাবনা, অথবা আমি যে কোথাও ঘুরতে গেলে সেই জায়গাটা দেখে, মানে কোনো হন্টেড দুটো জায়গা এখন পর্যন্ত আমার দেখার সৌভাগ্য হয়েছে। একটা হচ্ছে পুনেতে শনিবার পাড়া, এবং একটা হচ্ছে রাজস্থানে ওদিকে কুলধারা গ্রাম। তো সেখানে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি কুলধারা গ্রামে যে কেন সবাই সকাল হতেই সবাই মানে কি বলবো উধাও হয়ে গেল। পুরো গ্রামটাতে একদম কিচ্ছু নেই। মাইলের পর মাইল দেখে এলাম যে ইয়ে পড়ে আছে, সেই ভাঙা বাড়ি ইট দিয়ে বানানো। হ্যাঁ, তো সেইখানে ফুলধারা গ্রাম, এটা হচ্ছে একটা হন্টেড জায়গা বলে, ভৌতিক জায়গা বলে চিহ্নিত করা হয়েছে সরকার থেকে, এবং সেখানে বিকেল 5টার পরে আর কারো থাকার নির্দেশ নেই, সরকারের নিষেধ, সরকার থেকে নিষেধ আছে। তো আমরা গিয়ে যেটা দেখলাম যে মাইলের পর মাইল সেই মানে ওই ভাঙা বাড়ি সমস্ত পড়ে আছে। ওগুলো সেই ছোটো ছোটো ইট দিয়ে তৈরি বলে বাড়িগুলো এখনো পুরো ধূলিসাৎ হয়নি, কিন্তু অনেক জায়গার চাল নেই, কুলুঙ্গি আছে। মানে দিনের বেলা তারা থাকে, রাতের বেলা চলে যায়। হ্যাঁ, মানে কেউ নেই, মানে গ্রামটাতে শুধু টুরিস্ট যায় দেখতে, মানে গ্রামটাতে কেউ থাকে না। একদিন সকালে উঠে দেখা গেল যে গ্রামটা থেকে সবাই উধাও হয়ে গেছে, এবং সেটা হয়ে গেছে আজ থেকে 100 বছর আগে। তো কাছাকাছি পোখরানে পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ এর জন্য দায়ী হতে পারে, অথবা কোনো অলৌকিক কারণ বলেই লোকে বিশ্বাস করে। তো সেইটা নিয়ে একটু লিখছি আর কি, যে আমার মতো করে লিখছি, বা কল্পবিজ্ঞানের কিছু লিখি, কল্পবিজ্ঞানের কিছু পড়ে ওই দিকটাতে আমার খুব আগ্রহ থাকে। একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছে আমার ছেলে, সেইখানে আমি লিখে ওই এগুলো দিই আর কি, গল্পগুলো। ওগুলোতে কল্পবিজ্ঞানের গল্প, মানে ওগুলোই বেশি। তো ওখানে তো আবার বিজ্ঞানটাকে মানে বিজ্ঞানের সূত্রটা ঠিক থাকতে হবে, তার উপরে আমার কল্পনা আর অলৌকিক গল্প কিছু দিই। এইভাবে আর কি নতুনভাবে কিছু লেখার চেষ্টা করছি এইগুলো নিয়ে। সুকান্ত, এবার তুমি বলো তোমার উপন্যাস নিয়ে এবং তোমার যে পরীক্ষা নিরীক্ষার যে নতুন যে পরিকল্পনা রয়েছে সেটা বলো। দেখুন, মূলত উত্তরাধুনিক লেখা লিখতেই আমার ভালো লাগে। আমি উত্তরাধুনিক লেখক হিসেবে নিজেকে রাখতে চাই সাহিত্য জগতে। উত্তরাধুনিক লেখার এমনি উপন্যাস অনেক রকমের হয়, যেমন একটা লিনিয়ার হয়, একটাই গল্প নিয়ে এগোনো। একটা জটিল উপন্যাস হয়, অনেকগুলো গল্প একসঙ্গে। আরেকটা হয় যৌগিক উপন্যাস, যেটা সবচেয়ে জটিল, লেখকের জন্য সবচেয়ে জটিলতম কাজ হলো একটা যৌগিক উপন্যাস লেখা, যেখানে অনেকগুলো ছোট গল্প বলতে গেলে একসঙ্গে জড়িয়ে একটা উপন্যাস তৈরি করবে। সেই ধরনের লেখালেখি আমার লিখতে ভালো লাগে। আমি কবিতায় গল্প লিখেছি আগে, একটা উপন্যাস লিখেছি যেটা পুরোটা কবিতায় লেখা,
প্রত্যেকটাই ছোট ছোট অনুগল্প, এক একটা সেরকম 100-র উপর কবিতা আছে। সবগুলো কবিতা পরপর পড়ে গেলে একটা ঘটনা প্রবাহ হয়, একটা লিনিয়ার ঘটনা প্রবাহ, সেরকম ধরনের একটা উপন্যাস। বাকি বাকি যে উত্তরাধুনিক লেখা বলতে হচ্ছে লেখার মধ্যে যদি লিঙ্কগুলো কেটে যায়, যদি লজিক্যাল ক্র্যাক থাকে লেখার মধ্যে, তবেই সেটা উত্তরাধুনিকতার দিকে যাবে। সব যে লজিক্যাল ক্র্যাক কাটবে এবার সবটা থাকতে হবে এরকম নয়, কিছু কিছু জায়গায় হবে, কিছু কিছু জায়গায় ফিরে আসবে, এরকম একটা একটা প্ল্যাটফর্ম তৈরি হবে যার মধ্যে দিয়ে লেখক কিছু বলতে চাইবে। এই ধরনের লেখা লিখতে, এই ধরনের লেখা পড়তে আমার খুব ভালো লাগে। আমি সেরকম লেখাই লিখি, আমার গল্প, আমার কবিতা বা কবিতাগুলো তো শুনলেন, গল্প যেগুলো লিখি সেগুলো সবই সেই ধরনের গল্প, মনস্তাত্ত্বিক গল্প কিছু থাকে, মানুষের মনের ভিতরের অন্দরমহলটাকে দেখানো আমার কাজ, উপন্যাসও তাই। সেরকমই লিখতে আমি পছন্দ করি। লজিক্যাল ক্র্যাক যেখানে থাকবে, কিন্তু লজিক্যাল ক্র্যাকগুলো এমন লজিক্যাল ক্র্যাক নয় যে দুটো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন গল্প একসঙ্গে জুড়ে দিলাম, এরকম কিছু না। লজিক্যাল ক্র্যাকের মধ্যেই যেন একটা লজিক থাকে, সেই রকম ধরনের লেখা আমার পছন্দ। আর এছাড়া ম্যাজিক রিয়েলিজমের ব্যবহার কি করো? ম্যাজিক রিয়েলিজম মানে হচ্ছে না মানে ব্যবহার করো কি তুমি? হ্যাঁ, ম্যাজিক রিয়েলিজম ব্যবহার করি। ম্যাজিক রিয়েলিজমের বিশেষত গল্পগুলো আমার ম্যাজিক রিয়েলিজমের উপর থাকে, অনেক গল্পই ম্যাজিক রিয়েলিজমের উপর লিখেছি। ম্যাজিক রিয়েলিজম মানে যে কোনো ম্যাজিক থাকবে গল্পের মধ্যে সেরকম নয়। ম্যাজিক রিয়েলিজম মানে আশ্চর্য একটা জিনিস, মানে যার কথা ভাবছিলাম সকালে দেখলাম সে আমার বাড়ি এসে হাজির। সারা রাত ভাবলাম কারো একজন কোনো পুরনো বন্ধুর কথা বা কোনো আত্মীয়র কথা যার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, ভাবলাম যে তাকে অনেকদিন তার সঙ্গে যোগাযোগ নেই, তাকে সকালবেলা উঠে একবার ফোন করবো, এখন রাত হয়ে গেছে। সকালে উঠে দেখলাম সে আমার বাড়িতে এসে হাজির। এইটা একটা ম্যাজিক রিয়েলিজমের একটা উদাহরণ। এরকম ধরনের লেখা আমার অনেক আছে। বিশেষত আমার ম্যাক্সিমাম লেখাগুলোই ওই সব ধরনেরই হয়, ম্যাজিক রিয়েলিজমের উপরেই। আচ্ছা, তোমার কি তোমার উপন্যাসের কিছু অংশ পড়ে শোনাবে বা গল্পের উপন্যাসের অংশ কি করে পড়ে শোনাবো? না তাহলে কিছু একটা পড়ে শোনাও, যেটা বললে। কি করে পড়ে? আমার একটা বই আছে, হ্যাঁ দেখো, প্যারাফিলিয়া এবং অন্যান্য। এই বইয়ের যতগুলো লেখা আছে মোটামুটি সবগুলোই এই ধরনেরই লেখা। এবার এখান থেকে এই সব তো বড় গল্প, কোনটাই ছোট অনুগল্প একটু নয়। ইয়ে করে শোনাও একটা অংশ কিছু। দ্বিতীয় আপনি একটা গল্পের অংশ কিছু বার করে রাখবেন। এই একটা অনুগল্প করি। নাম গল্পটাই পড়ি প্রথমে, যেটা দিয়ে বইটার নামটা হয়েছে, প্যারাফিলিয়া এবং অন্যান্য। প্যারাফিলিয়া মানে হলো আমাদের যৌন যে অবদমিত ব্যাপারটা থাকে, যেটা কখনো প্রকাশ করা যায় না, যেটার জন্য মানুষের অনেক মানসিক ব্যাধি তৈরি হয়, সেটাকেই তার একটা ভাগকে বলে প্যারাফিলিয়া। অনেক ধরনের যৌন অসুখ আছে, তার মধ্যে একটা হচ্ছে প্যারাফিলিয়া। তার একটা ছোট্ট প্রথম দিকটা একটুখানি পড়ছি, ঠিক আছে? 1 নম্বর গল্প। পুরনো কিছু পাথর ছিল আমার কাছে, রাম লিখে জলে ভাসালাম, কি জানে কোনো সেতু তৈরি হবে কিনা। আমার ঘুম আর না ঘুমের মাঝে ক্লান্তির আর শুধু ক্লান্তির মাঝে যেটুকু ফুটপাত বহু বছর ধরে ক্ষয়ে যাওয়া ভিখিরির বাটি নিয়ে বসে আছে, গোধূলির সামান্য সময় ছাড়া যাকে দেখাই যায় না, তাকেই লিখে পারলাম গোপনতম বিদ্যার কথা, যা শিখেছিলাম নিঃসঙ্গতায় যত্ন করে। চরম সত্যি আর ঐতিহাসিক ভুল, এই দুটো কথাই আমার কাছে হেয়ালি মনে হয়েছে। কোনোটাই সঠিক নয় বা হয়তো পুরোটাই ঠিক, আমাদের দেখার ভুল। সেটাই দেখি যেটা দেখার নয়, যা আমার জন্য রাখা ছিল তা দেখিনি। মলিকে দেখেছিলাম, মল্লিকাকে দেখিনি। শালিনী আগরওয়ালকে দেখেছিলাম, শাল্লুকে দেখিনি। যখন বলতে গেছিলাম দেখি তারা দুজনেই এক হয়ে গিয়েছে, এবং তাহলে সেটা কি করে সম্ভব? যে দুটো চরিত্রের নাম বললাম, সেই দুটো চরিত্রের সাথে গল্পের কথকের যে সম্পর্ক, সেটা নিয়েই এই প্যারাফিলিয়া। গল্পের মূল যে বিষয় সেটা একটু বলে দিই, পুরো গল্পটা তো পড়া যাবে না। গল্পের মূল বিষয় হচ্ছে
স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়াতে তার জীবনে অন্য একটা মেয়ে আসে। সেই যে মেয়েটা আসে, সেই মেয়েটার কাছে এই ছেলেটা ছিল একটা তার জীবনের বিভিন্ন অধ্যায়ের একটা ক্যারেক্টার, একটা চরিত্র। তার জীবনে এরকম অনেক পুরুষ এসেছে এবং অনেক পুরুষ গিয়েছে। সে এই ব্যাপারটাকে, যেহেতু সম্পর্কটা অবৈধ, লুকিয়ে রেখেছিল। কিন্তু বহু বছর পর জানতে পারে যে ওই মেয়েটা যে মেয়েটা পরবর্তীকালে এসেছিল, সেই মেয়েটা যখন অসুস্থ হয়ে যায়, এই নিজের স্ত্রী তাকে দেখাশোনা করতে গেছিল। তাহলে এ স্ত্রীও জানতো ব্যাপারটা, কিন্তু সে লুকিয়ে রেখেছিল। তার মধ্যেও একটা যৌন একটা অবদমিত ব্যাপার আছে, সেই জন্য সে ওটাকে লুকিয়ে রেখেছে। আর ওই মেয়েটার মধ্যেও আছে, যার জন্য ও ওই ছেলেটাকে ব্যবহার করে। এইটা নিয়ে জড়িয়ে একটা গল্প, সেই জন্যই গল্পটার নাম প্যারাফিলিয়া। এরকম বাকি অনেক যতগুলো গল্প আছে, এখানে অন্ধদের স্বপ্ন দেখা নিয়ে গল্প আছে। অন্ধদের স্বপ্ন দেখা নিয়ে গল্পটা একটুখানি বলে দিই। অন্ধদের স্বপ্ন দেখা নিয়ে গল্পটা হচ্ছে, একটা ছেলে যে খুব সাধারণ মানের একটা কাজ করে, একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে একটা বড় মাল্টি স্পেশালিটি হসপিটালে। সে হসপিটালের দরজায় দাঁড়িয়ে ভাবছে, হসপিটালটা যদি তার ছোটোবেলায় থাকতো, তবে তার ছোট ভাইকে খুব সামান্য অসুখে মারা যেতে হতো না। তার কারণ কি? তার কারণ তার মা বাবা দুজনে অন্ধ ছিল। সে কারণে ওর বাচ্চাটা যখন জলে পড়ে যায়, ওরা তুলে আনতে পারেনি। গ্রামের অন্য লোক তুলে এনেছিল। তারপরে বাচ্চাটা জ্বর হয় এবং খুব সামান্য একটু জ্বরে বাচ্চাটা মারা যায়। তো এই ছেলে মর্মান্তিক ঘটনা। তো এই ছেলেটা বড় হওয়ার পরে, মা বাবাও চলে যাওয়ার পরে, এই ছেলেটা স্বপ্নে দেখছে, তার মা তাকে স্বপ্ন দেখাচ্ছে। অন্ধরা যেভাবে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখাটা আমাদের চোখে দেখার মধ্যে নয়। স্বপ্ন দেখা মানে হচ্ছে আমাদের অবচেতন মনের বিষয়টাকে স্বপ্নে আমরা দেখি। স্বপ্নের তো অনেক ব্যাখ্যা আছে। অবচেতন মনে যেটা আছে সেটাকেই আমরা স্বপ্নে দেখি। তো এই ছেলেটা স্বপ্নে দেখছে ওর মায়ের যেটা স্বপ্ন ছিল, ওর মায়ের স্বপ্ন ছিল ওই ছোট ছেলেটা বড় হয়ে কি হবে সেটা দেখা। ও সেই মায়ের স্বপ্নটা বড় হয়ে ঘুমের মধ্যে দেখছে। ওর মায়ের স্বপ্নটা তার ভিতরে সঞ্চালিত হয়েছে। এটাই হচ্ছে আমার গল্প। এরকম ধরনের গল্পই আমি লিখি। বাহ, খুব সুন্দর, বেশ একটা মনস্তাত্ত্বিক গল্প। দিদি, আপনি এবার বলুন। হ্যাঁ, আমার ওই একটা কথা মনে পড়ে গেল, যে ওই যে বলছিলে পরীক্ষা নিরীক্ষা, সতীশ বিশ্বাস ছড়াকার মাধ্যমে আমাদের অনেক কিছু লিখিয়েছেন। মানে রূপকথাকে একটা ওই বুদ্ধহুতুম আমি লিখেছিলাম, ছড়াকাতে পরিণত করা, বা রবীন্দ্রনাথের ছোট গল্প একটাকে ছড়াকে, এইভাবে পরীক্ষা নিরীক্ষাগুলো হয়। আর আমার লেখার একটা বড় জায়গা জুড়ে আছে শিশু সাহিত্য। হ্যাঁ, এটা আমি বলতে যাচ্ছিলাম। তো ওই শিশু সাহিত্য নিয়ে কিছু বলুন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি দিদি, একটা জিনিস, যে আমার এটা মনে হয় বারবার, যে আমি তো খুব কম লিখেছি ছড়া, বা বিভিন্ন পত্রিকার জন্য, আলোর ফুলকির জন্য কলকাতা থেকে আনসারুল হকদা বলে, কিন্তু আমার যেন কেন জানি না মনে হয় যে শিশুদের জন্য লেখা কিন্তু খুব কঠিন ব্যাপার। মানে শিশুর মতো সরল মন না হলে কিন্তু লেখা যায় বলে আমার মনে হয় না। এবং আমি অন্য ধরনের লেখা লিখেছি, অনেক বড়দের গল্প বা কবিতা এরকম লেখা, কিন্তু শিশুদের জন্য লেখাটা, আর সেরকম কাজ কি হচ্ছে এখন? হ্যাঁ, আমাদের তো নিখিল বঙ্গ শিশু সাহিত্য সংসদ করছে কিছু। তারপরে আমাদের ওই ইয়েতে আপনারা দেখেছি অনুষ্ঠান, আপনারা যথেষ্ট ভালো কাজ করছেন। তো ওই শিশুদের নিয়ে প্রতিযোগিতা হয় বা অনুষ্ঠান হয়, এই সমস্ত। তো হ্যাঁ, সত্যি শিশুদের নিয়ে লেখাটা খুব কঠিন ব্যাপার। শিশু সাহিত্যটা হচ্ছে সেই ধুলামুটি সাহিত্যের মতো, যে সেই নিঃসন্তান রানী বলেছিল না, যে রাজা আমাকে এত দামি দামি শাড়ি পরিয়েছে, ধুলামুঠি শাড়ি পরাতে পারে। একদম শিশুদের যে মানে ধুলো মাখা হাতের ছাপ, মানে এই যে এখন আমার নাতি মানে ঘরটাকে অগোছালো করে রাখে, লেখালেখি ছিঁড়ে দেয়, তো সেই মানে ওইটাতে যেন একটা, আমার মনে হয় একটা অন্য মাত্রা যোগ হচ্ছে আমার লেখাতে। তো না, এটা আপনাদের আমি খুবই একটা মানে সাধুবাদ জানাবো, যে আমি অনেকবার গেছি ওখানে আপনাদের অনুষ্ঠানে, আপনারা কিন্তু অনেক দিন ধরে অনুষ্ঠানটা করছেন এবং খুব যত্ন করে করেন। এটা আপনাদের স্যালুট জানাতে হবে, যে এই আমার শিশু সাহিত্যটাই হচ্ছে আমার লেখালেখির আঁতুর ঘর।
ওই মিহির কুমার চট্টোপাধ্যায়, মানে আমার হাজব্যান্ডের দাদার মতন, উনি আমার একটা লেখা দেখে প্রথম নিয়ে গেছিলেন এবং ওখান থেকেই আমার শুরু। এখন আমি বিভিন্ন সংস্থায় আছি, আরবিকাতে আছি বা নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলনেও আছি, অনেক আরও কিছুতে, কিন্তু ওইখানটা হচ্ছে আমার আতুর ঘর, যে শিশু সাহিত্য। আচ্ছা। তো এই আর কি। আচ্ছা, আপনার গল্প শুনবো, তারপরে আমি আরবিকা নিয়ে আপনার কাছে দু চার কথা শুনবো, কারণ আরবিকাতে আমিও যুক্ত অনেকবার গেছি। আর সুকান্তর কাছে আমি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন নিয়ে কিছু কথা শুনবো। অবশ্যই অবশ্যই। তো এই আর কি, যেটা আমরা ভাবতে পারি না, এই যে বলছিল এখনই সুকান্ত, সেটা ধরো সিরিয়াসনেসের মধ্যে দিয়েও আসে, যেটা ম্যাজিক রিয়েলিজম, আবার ওই একটু মজার মধ্যে দিয়েও অনেক সময় আসে। ওইভাবেই একটা লেখার চেষ্টা করেছি, একটা অনুগল্প আর কি। তাড়াতাড়ি চলতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম, হাঁফিয়ে গেছি, তবু থামলে চলবে না। ভাগ্যিস আজকে চুড়িদার পরে বেরিয়েছিলাম, শাড়ি পরে তো এত জোরে হাঁটা যেত না। বিমলা ইনস্টিটিউশনের সামনে দিয়ে জোরে পা চালাই, এত দেরি হয়ে গেছে, ডাক্তার থাকলে হয়। যাই হোক, চলতে চলতে মাথার মধ্যে চিন্তারা ঘুরপাক খেতে থাকে। 11-12 এই স্কুলটার নাম অনেক দিন ধরেই। ছেলের এবছর ক্লাস 10, যত তাড়াতাড়ি সম্ভব এখানের একটা ফর্ম তুলতে হবে। হঠাৎ চিন্তায় ছেদ, কানে এলো সুর ভাজার ধ্বনি। চকিতে চারিদিকে চাই, ও হরি, গাছতলায় যে কিছু বাল্যখিল্য বসে, এই ইনস্টিটিউশনের ছাত্র সব, আর তাদের গানের টার্গেট হচ্ছে আমি। না, ছুটতে ছুটতে ভাবি, ছেলেদের এই হঠাৎ গজিয়ে ওঠা গানের প্রতিভার কি কোনো শেষ নেই? এখনও এমন গানের মতো অসহ্য। ততক্ষণে ছোট্ট মাঠটুকু পেরিয়ে আমি তাদের একেবারে সামনে। এইবার বোধহয় আমার মাথার সামনের দিকের রূপলি ঝিলিক তাদের নজরে এসেছে। হঠাৎ সকলেই চুপ, মনে মনে খুব হাসতে থাকি। কী রে, কী ভেবেছিলি আমাকে এবার? কি ভেবেছিলি আমাকে এবার? তোদের তো আবার অর্জুনের গান্ডীব ধনুকের মতো সুর একবার চড়ালে গান ছাড়তেই হবে। তা কই বাছা ধনেরা, কি গান গাও এবার দেখি, নাকি নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়লে সব? কিন্তু ওই কয়েক মুহূর্তই আচমকা আমার পা দুটোকে পাথর করে দিয়ে ভেসে আসে সমবেত কণ্ঠের গান, ও মাইয়া মরি ম্যায় নেহি মাখন খায়। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখি কয়েক জোড়া দুষ্টুমি মাখা হাসি ভরা উৎসুক চোখ আমার দিকে তাকিয়ে। হাসি মুখে তাদের দিকে তাকিয়ে হাত নাড়ি, তারপর তাদের উচ্ছ্বাসকে মাঝপথে রেখেই দ্রুত এগিয়ে যাই গন্তব্যের দিকে। ডাক্তার উঠে যাবে না? বাহ, খুব সুন্দর। দিদি, আমার একটা প্রশ্ন, আমি এটা বিতর্ক হিসেবে নেবেন না, আমি একটু সংশোধনের জন্য বলছি। আমি যে সময় আরবিকাকে অনেক কয়েক বছর আগে দেখেছিলাম, যে পার্থদাকেও যে একটা গল্প পাঠ হতো এবং লাইন ধরে ধরে পার্থদা বেশ বক্তব্য রাখতেন, পার্থজিৎ ভক্ত শ্রদ্ধেয়। তো পার্থদার থেকে তো আমি লেখা পেলাম না, আমাদের দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা একটা বিশেষ সংখ্যা, অনেকবার পার্থদা বলে আর কিছুতেই লেখা দিতে পারলো না। তো সেই আরবিকা কি এখনো কি সেই রকম আছে, নাকি একটু নাচ গান মানে গান টানের দিকে বেশি ঝোঁকটা বেশি আছে? সব কিছু নিয়েই আমাদের আরবিকায় এগিয়ে চলেছে। মানে সেই রকম সেদিনকে বিমানদার মুখে একটু আক্ষেপ শুনলাম, বিমানদা বলছিল যে সেই সাহিত্য চর্চাটা এখন একটু কমের দিকে। সাহিত্য চর্চা হচ্ছে, আমরা সবাই গল্প কবিতা লিখছি এবং পড়ছি, এবং যে সমালোচনাটা পাই, কেউ ধরো বললো যে ভালোই হয়েছে, কিন্তু কেউ যদি দেখিয়ে দেয় যে এইখানে খুব এটা করা যায়, তো ওই আরবিকাতেই একটা হয়েছিল যে আমি একটা গল্প লিখেছিলাম, ওই রকমই সংবাদের একটা প্রতিযোগিতামূলক গল্প, যে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে গল্পই সংবাদে বেরোবে। তো যেই গল্পটা লিখেছিলাম সেই ওইখানে গিয়ে আরবিকাতে অনেক বছর আগে, তো সেই সমালোচনার ফলে গল্পটাকে আমি একটু চেঞ্জ করেছিলাম এবং ওই প্রতিযোগিতায় ওটা স্থান পেয়েছিল। কিন্তু আমি যেটা লিখেছিলাম ওটা কিন্তু প্রতিযোগিতায় জিততে পারতো না, যদি না আমাকে ওইগুলো ওইভাবে দেখিয়ে দেওয়া হতো। তো আমাদের এখন যেগুলো হয় প্রতি বছর, রবীন্দ্রনাথকে ইয়ে করে একটা আলেখ্য তৈরি হয়,
আচ্ছা। তো আলেখ্য আগে লিখেছেন, রীতাদি লিখেছেন, তারপর আমি কয়েকটা লিখেছি অঞ্জনের ইয়েতে। অঞ্জন সেই মানে তথ্য দিয়ে ইয়ে করে চিন্তা ভাবনা দিয়ে মানে একসাথে ওর সাথে বলে অনেক কিছু করেছি। পার্থদা আসেন তো? পার্থদা তো অবশ্যই থাকেন, তিনি তো অবশ্যই তার মতামত রাখেন। আর এই রবীন্দ্রনাথ ও লালন, অন্ধকারের রবীন্দ্রনাথ মানে অতি প্রাকৃত যেটা রবীন্দ্রনাথ, এইগুলো সব লিখেছিলাম। এবারে যেটা রেণুকাদি লিখেছেন, অঞ্জন এবং রেণুকাদির যৌথ রচনা ওটা বলা যায়। আসলে আমাদের সময়ের জন্য যেতে পারি না, আমার খুব খারাপ লাগে। আমাকে ইনভাইট ফ্রয়েড ওই স্বপ্ন নিয়ে, হ্যাঁ। তো এই সেদিন আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করলাম। হ্যাঁ, আমি দেখেছি। তো গান বাজনাটা ভালো এগোচ্ছে এবং লেখাটাও তার সাথে ভালোই এগোচ্ছে। আরও এই চিন্তা ভাবনা করছি আরও কিছু নিয়ে, এবং তারা তাদের চিন্তিত মতামত রাখেন। বিমানদা তো ভীষণ, বিমানদা এই যে আমার রুটি কবিতাটা, এটা প্রথম বিমানদা আবিষ্কার করেছিলেন। মানে লিখেছিলাম এই কাগজের সঙ্গে ছিল ওটা, এবার ওটা উনি পড়েছেন, আমি গেছি আরবিকা সভাতে, তখন উনি বলছেন যে এটা এইরকম হয়েছে। আমি লিখেছিলাম, আমার কিন্তু মনে হয়নি যে লেখাটা কিছু ভালো হয়েছে, আদৌ কবিতা হয়েছে কিনা, কিন্তু ওটা বিমানদাই আবিষ্কার করেছিলেন। বিমান চট্টোপাধ্যায় বিমান মাঝি এবং বিমান চট্টোপাধ্যায়, হ্যাঁ, বিমান মাঝি এই দাদা এই কবিতাটা আবিষ্কার করেছিলেন। কিন্তু বিমান চট্টোপাধ্যায় দাদা উনিও কিন্তু অনেক মতামত, অনেক কিছু দিয়ে সমৃদ্ধ করেছেন। সত্যি তাই। এবং আমি অবাক হয়ে যাই যে এনাদের 80 বছর বয়স অতিক্রান্ত হয়েছে, প্রায়শই ফোনে কথা হয়, কিন্তু এমন বিষয় নিয়ে, যে পলিটিক্স নিয়ে বা বিশ্বের যে সমস্ত চলছে, আমি বলি বিমানদা এত মাথা ঘামান কি করে? বলছে না, আমাকে সবকিছু মাথা ঘামাতে হয়, এক্সপেরিমেন্ট করতে হয়। কোথাও আবার ওই পুনেতে বসে উত্তরবঙ্গ ইউনিভার্সিটিতেই মানে ওদের লেকচার দিচ্ছে বা ওদের কিছু নোটস দিচ্ছে, রীতিমতো কাজের মধ্যে, তার কাজের মধ্যে ভীষণ ব্যস্ত। মানে আমরা একটা পরিবারের মতো হয়ে যাই। পুনেতে বিমানদা ছিলেন, আমিও ছেলে এখনো আছে। তো আমরা ওই লকডাউনের সময় মাছ পাচ্ছিলাম না, তো বিমানদার পাঠানো ইয়েতেই আমরা 2.5 মাস পর মাছ খেতে পারলাম। তো এরকম মানে একটা পরিবারের মতো হয়ে যায়। শিশু সাহিত্যে যেমন ঝর্ণাদিকে কাউকে নিয়ে কোনো অভিযোগ হলো, মাকে যেমন গিয়ে সব বলে দেয়, উনি ঝর্ণাদিকে 4টে কথা শুনিয়ে দিলাম, কিন্তু উনি সেটা হাসি মুখে নিয়ে নিলেন। আরবিকাতেও তাই, যেমন আমার একটা পরিবারের মতো। সত্যি তাই। এবং এগুলো এরা খুব ভালো, আমি সত্যি সাধুবাদ জানাই আরবিকার সঙ্গে যারা যুক্ত এবং নিয়মিত কাজ চলে যাচ্ছে, এগুলো হয়তো ভবিষ্যতে ইতিহাসে লেখা হবে। তো যাই হোক, এবার আমি সুকান্তর কাছে শুনবো, কারণ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, আমিও একজন সদস্য, খুব ভালো কাজ করছেন দুর্গাপুর শাখা, এবং সুকান্ত তার একটা পদে আছেন। সুকান্ত, বলো, তোমাদের এবার সাহিত্য আড্ডাও তো হচ্ছে এখন নিয়মিত, সপ্তাহে রবিবার মনে হয়, মাসের শেষ। সাহিত্য আড্ডাটা এখন হচ্ছে না, সাহিত্য আড্ডাটা বহু পুরনো। সাহিত্য আড্ডাটা দুর্গাপুর শাখা জগৎ থেকে তৈরি হয়েছে, তবে থেকেই সাহিত্য আড্ডাটা নিয়মিত হয়। 1995 থেকে সাহিত্য আড্ডাটা একদম নিয়মিত হয়ে আসছে, এবং কোনো মাসেই ওটা বাদ পড়েনি। এক সময় যখন কিছুই ছিল না দুর্গাপুরে, কোনো সংস্থাই ছিল না, তখন শুধুমাত্র এই নিখিল ভারতটাই ছিল দুর্গাপুর শাখাটা। তখন এখানে সাহিত্য আড্ডায় একটা কবিতা পড়ার জন্য আগে থেকে বলে রাখতে হতো, নাম দিয়ে রাখতে হতো। তারপরে 2-3 মাস পর তার লাইন আসতো, তার আগে থেকে কবিতা জমা দিয়ে রাখতে হতো। তখন তারপরে সময় আসলে তখন সে পড়ার সেই কবিতাটা, তখন একটা কবিতা পড়তো না, এরকম নয় যে একটা কবিতা পড়ে চলে যাবে, তখন 5-6টা কবিতা পড়ার জন্য তাকে ডাকা হতো। এবং তখন ওই জায়গাটা, যে আমাদের যে অফিসটা আছে, তো ওখানে বসার জায়গা হতো না, এত লোক আসতো একটা সময়। তারপরে আস্তে আস্তে যা হয়, সব কিছুই সবাই আলাদা আলাদা নিজস্ব সংস্থা তৈরি করতে শুরু করে। সেইভাবেই আস্তে আস্তে এখান থেকে অনেক মানুষ সরে গিয়েছেন, কিন্তু এখনও সাহিত্য আড্ডা সেরকমভাবেই হয়ে আসছে। আমি সংস্থার সাথে অনেকদিন ধরে আছি, এবং বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট যেগুলো আছে সেগুলোতে আমি ছিলাম। আমার কাছে পত্রিকাটা 8-9 বছর ছিল। পত্রিকার কখনো সম্পাদক, কখনো সহ সম্পাদক, কখনো পত্রিকা সচিব, এসব বিভিন্ন আলাদা আলাদা পোস্টে। এই পোস্টগুলো সব চেঞ্জ হয়ে যায়, এগুলো সব ইলেক্টেড পোস্ট। তো এখন আমি সাহিত্য সচিব হিসেবে আছি।
সাহিত্য বিষয়ে যা কিছু কাজকর্ম আমাকে দেখতে হয়, তার মধ্যে একটা বিশেষ অংশ হচ্ছে প্রতি মাসের লাস্ট রবিবার সাহিত্য আড্ডা করা। যে আড্ডাটা একটা বিরাট ঐতিহ্যবাহী একটা আড্ডা দুর্গাপুরের মাটিতে। এখানে বহু সাহিত্যিক এসেছেন। এদের যে মানে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো হয় সেখানে মানে বড় সাহিত্যিক এমন নাম নেওয়া নেই যারা আসেননি কোনোদিন। সবাই একবার করে এখানে আমন্ত্রিত ছিলেন, এসেছেন, আমাদের সমৃদ্ধ করে গেছেন। এই বছরও এসেছিলেন স্বামী জানা, উনি বিশেষ বক্তব্য রেখে গেছেন। এইভাবেই চলছে এবং আগামী দিনও এইভাবেই চলবে। বাহ, খুব ভালো কাজ হচ্ছে। এগুলো সত্যি আমাদের একটা স্মরণে রাখার মতন। তো দিদি, এবার আমি যেটা জানতে চাইবো, একটা পড়বেন কি কিছু কবিতা বা গল্প? আচ্ছা, তার আগে আমি আপনাদের পড়াশোনার সম্বন্ধে জানতে চাইবো, যে আপনি মানে কবি লেখকদের সম্বন্ধে যাদের লেখা খুব অনুপ্রাণিত করে সেসবের কথা বলুন কিছু। আমি তো মানে দেশি বিদেশি সাহিত্য যে কোনো কবি। আমি তো ক্লাস 1-এ বানান করে করে সুনির্মল বসুর পাতাবাহার পড়েছিলাম। এরপর যত মানে যা পেয়েছি, মানে সেই খুব মানে কি বলবো, পেটুক ছেলেমেয়েরা যেমন সেই যা পায় তাই খেয়ে নেয় না, কোনো বাজবিচার নেই, এরকমভাবে আমি পড়াশোনাটা খুব জরুরি, সত্যি ভীষণ পড়ে গেছি যতদিন পড়তাম। মানে এই যে পুজোবার্ষিকী আসতো, তো ওই মানে ওইটা নিয়েই সারাদিন কাটিয়ে দিতাম, এরকম আর কি ভাব। তো এখন ঠিক অতটা নেই, মানে সংসার হওয়ার পরে হ্যাঁ অতটা ওই রকম পাগলের মতো না হলেও আমার যেটুকু সময়, আমি তো পুরনো ধরো আগে থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের মধ্যেই যেন বাস করি, এমন কোনো নেই, এমন কোনো ক্ষেত্র নেই আমাদের জীবনের যে ওনার কবিতা বলো গল্প বলো। এই ছাড়া যেগুলো গোয়েন্দা খুব ভাল লাগে, আলফ্রেড হিচকক, তারপরে ধরো এই যে এগুলো শার্লক হোমস, এই সব তো ছোটোবেলায় পড়ে ফেলেছি। সত্যজিৎ রায়, ব্যোমকেশ, শরদিন্দু চট্টোপাধ্যায়। এখন গল্পবিজ্ঞানের কিছু গল্পবিজ্ঞানের সত্যজিৎ রায়ের খুব সুন্দর সুন্দর গল্প আছে গল্পবিজ্ঞানের, এবং এখন এইগুলো পড়ছি। মাঝে যেগুলো এসেছে কবিতা পড়ার জন্য মন্দাক্রান্তা সেন, তারপরে ঝুম্পা লাহিড়ী, অনেক গল্প আমাকে খুব অবাক করেছে। গল্প পড়ে ভালো লাগা একটা কথা, কিন্তু কত বিশেষিতভাবে সেই গল্প, মানে সেই যে একজন বুড়ি সে থাকছে তাদের সিঁড়ির নিচেটায়, এবং সে কী মানে সে চলে যাওয়াতে কী অসুবিধা হয়ে গেল সেই ফ্ল্যাটের মানুষদের। তো এই যে গল্পগুলো আমাকে অবাক করেছে যে কিভাবে উনি এতটা দেখে এতটা লিখলেন। তো মানে একমাত্র এরপরে মানে এদের পড়াতে গিয়ে, আমি ঘরে কিছু ওদের পড়াই, সেই পড়াতে গিয়েও অনেক জিনিস আমার নতুন পড়া হয়। মানে আপনি বাড়িতে টিউশন বা শিক্ষকতা করেন? টিউটোরিয়াল আছে আমার বাড়িতে। আচ্ছা। সেই ধরো স্কুল স্টুডেন্টদের থেকে শুরু করে MA পর্যন্ত। আচ্ছা দিদি, আমার আরেকটা প্রশ্ন, আমি সুকান্ত তুমিও শুনে রাখো এই প্রশ্নটা, আমি উত্তরটা তুমি দেবে, পড়াশোনার যেটা যতটা জরুরি। আচ্ছা, আগে যেরকম লাইব্রেরিগুলো ছিল সেগুলো তো উঠে গেল দুর্গাপুরে, তো আমাদের এই কমিউনিটি হলগুলোতেই ছিল বড় বড় লাইব্রেরি। এই ফেসবুক এসে কি কোথাও একটু পড়াশোনাটাকে আমাদের কমিয়ে দিল, এবং জীবনে কি আমাদের জটিলতা বেড়ে যাচ্ছে এইসব নানান সংগ্রহে কাজ বা অফিস সব কিছু সামলানো, পড়াশোনাটা কি কোথাও কমে যাচ্ছে আমাদের? হ্যাঁ, অবশ্যই একটু কমছে। যে এবং আমার যেটা প্রশ্ন, যে আমরা যারা লেখালেখি করি, তো সেরকম আমরা কতটা পাঠক পড়ছেন কেউ লেখকরাই পড়ছেন, এবং কিছু কিছু পাঠক হয়তো রয়েছেন। তো আপনার এই বিষয়ে কি এরকম মতামত, যে পাঠক কিরকম রয়েছে এখন? তো মানে এখনো অনেকে, আমাদের মধ্যে অনেকে তো আছেই, তো এখনো অনেকে মানে সেরকম তথ্যমূলকটা অনেকে পছন্দ করে না, সেই তাৎক্ষণিক গল্প বা কিছু। তো আমাকে যেটা বলেছিল যে এই যে ওমেন্স কলেজে একটা কবিতা কোলাজের একটা ওয়ার্কশপ হয়েছিল, তো সেখানে আমি বলবার সুযোগ পেয়েছিলাম যে সেই প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যেসব মহিলা কবি, তো তাদের নিয়ে আমি একটা 20 মিনিট থেকে 8 ঘন্টার একটা বলেছিলাম।
তো যে মেয়েটি রেকর্ডিং করছিল তাকে আমি বললাম পুরোটা রেকর্ড করো না, প্রথমটুকু রেকর্ড করে ছেড়ে দাও। হ্যাঁ, না আপনারা আমার আরেকটু অবজেকশন রয়েছে, আমি একটু আপত্তি রয়েছে। আপনারা যে মহিলা কবি বলেন দিদি, এই কথাটা কিন্তু আমার খুব ইয়ে লাগে। অনেকে আবার সম্পাদককে সম্পাদিকা বলে। না, না, এই আচ্ছা, মহিলা এখনকার দিনে তো অনেকেই লিখছে, না, এই যে মহিলা পুরুষের কি তফাৎ? এখনকার নয়, মানে কি বলতো, আগের যে এখনকার দিনে মহিলা কবি আর পুরুষ কবির মধ্যে কোনো তফাৎ নেই। এই যে আজকে সুকান্ত এসেছে, আমিও এসেছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু আগেকার দিনে ছিল তারা কবিতা লিখে বিছানার তলায় লুকিয়ে রাখতেন এবং তাদের ছন্দ ছিল অসাধারণ, একদম মানে যুদ্ধ করে তাদেরকে লেখাটা করতে হয়েছে। সেই সময় আশাপূর্ণা দেবী তো বলে গেছে কতটা ইয়ে করে। তারও আগে সুফিয়া কামাল, হ্যাঁ, তারপরে যে গিরীন্দ্র মোহিনী দাসী, হ্যাঁ, এই যে এদের কথা, এইটা কাজটা করতে গিয়ে যে এদের কথাগুলো পেলাম, হ্যাঁ, তো মানে ছন্দ যেন গিরীন্দ্র মোহিনী দাসীর আমার জীবনানন্দ দাশের মাও তো কবিতা লিখতেন নাকি? ওই রান্না করতে করতে সে বলছেন, জীবনানন্দ দাস তার স্মৃতি কথা বলছেন, পিসমশাই এসে বললেন যে কোন একটা অনুষ্ঠান তার জন্য লিখে দাও। উনি রান্না করতে করতে এসে লিখে দিলেন যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, এইটা উনি লিখে দিলেন। আশাপূর্ণা দেবীকেও মানে আমাদের হচ্ছে এটাই ব্যাপার যে সব কিছু করে তারপরে করা। এবং এখন যদি বলি যে আমি যাচ্ছি, এখন তবু মানে আমাদের সংসারে অন্তত মেনে নেয় যে আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমরা কোনো রকম করে নিচ্ছি। কিন্তু কিছুদিন আগেও এই জিনিসটা ছিল না, ওই জন্যই বোধহয় মহিলা পুরুষের মধ্যে তফাৎটা ছিল। আমাদের একজন বলছিলেন আমাদের সাথে যে বিকেলে সন্ধ্যেবেলা ফোন এলো, কাল একটা জায়গায় সাহিত্য সভা আছে, তো যারা দাদা বৌদিকে ডেকে বলেছেন শোনো কালকে আমার কিন্তু সাহিত্য সভা আছে, আমি বাজার করতে পারবো না, ঘরে যা আছে তাই দিয়ে চালিয়ে নেবে। আর আমরা কি করি, ছুটে রান্নাঘরে ঢুকে গেলাম যে আমি যে কাল বেরিয়ে যাব, তাহলে এরা কি খাবে সেইটাকে রেডি করে রেখে যাই। হ্যাঁ, মানে আমাদের কেউ না বললেও এটা যেন আমাদের মানে স্বভাবেই মিশে গেছে, একটু মানে সংগ্রামটা একটু বেশি মহিলা, কারণ এটা ঠিকই যে একজন পুরুষ মহিলা দুজন চাকরি করলেও মেয়েদের কিন্তু দায়িত্বটা একটু বেশি থাকে, করতে হয়। বাড়িতে এসে সেই হাত পা গুটিয়ে বসে থাকা যায়, এইটা হচ্ছে ব্যাপার। তো এই ব্যাপারটা আর ওইটা করতে গিয়ে যে তথ্য, ওইটার মধ্যে শুধু তথ্য ছিল, এটা একটা গবেষণামূলক লেখা। তো আমি বলছিলাম পুরোটা রেকর্ড করো না, যে কত কেউ শুনবে না, রেকর্ড করবে না কেন, এটা তো ছেড়ে দাও না, সেগুলো খুব দরকার। এইবার আমাকে কয়েকজন বলেছেন যে পুরোটা রেকর্ড করাওনি কেন, ভালো লাগছিল শুনতে। তো এমনি অনেকের আছে এখনো যে তথ্যমূলক লেখাও ভালো লাগে। তো আর এমনি পড়ছেন অনেকে। তবে ফেসবুক আসাতে কি হলো যে ফেসবুকটা খুলে দেখলাম যে আজকে ওর জন্মদিন, একটা উইশ করে দিই, ও একটা ভালো রেজাল্ট করেছে, একটা অভিনন্দন জানিয়ে দিই। এই যে কাজগুলো তো আগে ছিল না, এবার তারপর আমার নিজস্ব জনসংযোগটা অনেক বেড়ে গেছে, এটা একটা ভালো দিক। কিন্তু আর লেখালেখিটা কতটা কি হচ্ছে, মানে ফেসবুক থেকে কি অনেকটা পাওয়া যায়? হ্যাঁ, ফেসবুকে ধরো ওই যে বললাম বিভিন্ন লেখক বা কবি, মানে তাদের বিভিন্ন দৃষ্টিকোণ, মানে আমি যে পেলাম, মানে এমনও লেখা আছে যে বানান ভুল এবং ইয়েতে মানে লেখাটা মোটেই লেখা নয়, কিন্তু এমনও অনেক বেশিরভাগ লেখা পাই যে তার একটা দৃষ্টিকোণ, তার একটা অন্যরকম দৃষ্টিভঙ্গির সাথে আমি পরিচিত হলাম, সেটা নিয়ে আমি একটা ভাবনার খোরাক পেলাম। এরকমও হয়। সুকান্ত, এবার তুমি তোমার বক্তব্য শুনবো। বলো কি যেন তোমার প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল যে তোমার লেখালেখির ক্ষেত্রে পড়াশোনাটা কতটা জরুরি এবং কি পড়াশোনা করছো, তোমার প্রিয় কবি সাহিত্যিকদের কথা কিছু বলো, দেশি বিদেশি। লেখালেখির জন্য পড়াশোনাটা তো খুবই জরুরি, পড়াশোনা ছাড়া লিখবো কী করে, প্রথম কথা হচ্ছে সেটাই। দ্বিতীয় কথা হচ্ছে যে সবারই একটা টেস্ট থাকে, কে কী ধরনের লেখা পড়তে পছন্দ করে, তার উপরেই তার নিজের ভাবনা চিন্তাটাও নির্ভর করে। তো সেই হিসাবে বলতে গেলে লেখা যখন আমার কম বয়স ছিল তখন আমাকে টানতো বলতে, যখন আমার বয়স কম ছিল তখন যার লেখা পড়ে আমি অভিভূত হয়ে যেতাম সে ছিল অবধূত। অবধূতের লেখা পড়েছেন নিশ্চয়ই? অবধূতের লেখা পড়ে আমার মনে হতো আমি ঘর থেকে বেরিয়ে যাবো। মরুচিত্তে হিংলাজ মানে না, মরুচিত্তে হিংলাজ ছিল, হ্যাঁ, অসাধারণ। ওরকম অনেক উপন্যাস আছে, উদাহরণপুরের ঘাট, একটা শ্মশানের ছবি,
উদাহরণপুরে ঘাট যে সত্যি করে কোনো জায়গা আছে সেটা আমি ওই 9 ক্লাস 9 থাকতে আমি পড়েছিলাম ওই। তো ওই জায়গাটা যে সত্যি বাস্তবে আছে, কোথাও এক্সিস্ট করছে সেটা জানতাম না। একদিন ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি যে ওইখানকে বাস আছে, আমাদের ব্যানাচিটি থেকে উদাহরণপুর বাস চলতো আগে একটা সময়। তো আমি বাসটার দিকে দেখি, আমার মনে ছিল যে আমি চলে যাই ওখান থেকে, ঠিকই ওইখানে ওরকমভাবে থাকবো। এইসব নিয়েই আমার জীবন শুরু আর কি। তো তারপরে বহু লেখা পড়েছি। এখন যাদের লেখা পড়তে ভালো লাগে তাদের, যদি উদয়ন ঘোষের নাম নিশ্চয়ই শুনেছি, সুবিমল মিশ্র নিশ্চয়ই শুনেছি, তারপর ফজলুল হকের লেখা পড়েছো? ফজলুল হকের লেখা হয়তো পড়নি। ফজলুল হক, সমরেশ দাশগুপ্ত পড়েছো? হ্যাঁ, সমরেশ দাশগুপ্ত রিসেন্ট আমি একটা বই পেলাম, অসাধারণ। আমি 1970 সালে লেখা, মানে কি অসাধারণ লেখা পড়ছিলাম। এদের লেখা খুব বেশি করে টানে আমাকে, যেহেতু এদের লেখার মধ্যে সেই ধারটা আছে। দেখো, এরা কেউই, আমি যাদের নাম বললাম, এরা কেউই কমার্শিয়াল রাইটার নয়। কমার্শিয়াল রাইটার যারা আছে, যাদের লেখাগুলো পত্রপত্রিকায় আসে, ফেসবুকে লিখলেই যে সেটা খারাপ লেখা হবে তার কোনো মানে নেই। এমন প্রচুর পত্রপত্রিকা আসে যেগুলোতে যে লেখাগুলো বেরোয়, সেই লেখাগুলো পড়ার আর মনে হয় যে বাকিটুকু পড়ি। এরকম প্রচুর পত্রপত্রিকা আসে যেগুলোর লেখাগুলো খুবই নিম্নমানের থাকে। আমি সরাসরি বলছি খুব নিম্নমানের থাকে, ঠিক আছে। কিন্তু যেহেতু প্রিন্ট আকারে আসছে এবং সেখানে যে লেখা দিলেই যে লেখাটা প্রকাশ হবে এরকম হয় না। কারণ ওই পত্রিকার যে চরিত্র, তাদের যে থিওরি, তাদের যে মেথড, তারা যে হিসাবে চলে, সেই হিসাবে তাদের কাছে সেটা ভালো, তারা সেই জিনিসটা চায়। সেই জন্যই তারা সেই ধরনের লেখা চায়। তাদের পাঠক সেরকম, তারা পাঠক ওরিয়েন্টেড লেখা চায়, যেখানে পত্রিকাটা বিক্রি হবে। কিন্তু আমি যেসব লেখকের নাম বললাম, তারা কেউই, তাদের কাছে গৌণ জিনিস। তারা শিল্প সৃষ্টির জন্যই লেখে, সেই জন্য তাদের সেরকম মুঠো বই বিক্রি হবে এরকম হতে পারে না। রবীন্দ্র গুহর মুঠো বই বা সুবিমল মিশ্রের প্রচুর বই বিক্রি হবে এরকম হতে পারে না। কিন্তু ওদের একটা নির্দিষ্ট পাঠক আছে, নির্দিষ্ট একটা সংখ্যক পাঠক আছে যারা ওদের লেখা পছন্দ করে, ওদের লেখা পড়ে, ওদের লেখা খুঁজে পড়ে। ফেসবুকে বলতে গেলে সমস্ত কিছুই নির্ভর করছে তোমার অ্যাসোসিয়েশন কেমন আছে, চারপাশের মানুষ কেমন আছে, তার উপরেই সব কিছু নির্ভর করে। এখন যাদের লেখা, আমি যাদের নাম করলাম, তাদেরও ফেসবুকের অ্যাকাউন্ট আছে, তারাও ফেসবুকে লেখা দিচ্ছে। দুর্গাপুরেও যারা লেখালেখি করছেন, যারা শীর্ষস্থানীয় লেখক আছেন, তাদেরও সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তারাও লেখালেখি দিয়ে সেখানে, তারা হয়তো ফেসবুককে বলছেন ফেসবুক ভালো না, কিন্তু তাও কিছু একটা লেখা প্রকাশ হলে সেটা ফেসবুকে তুলে দিচ্ছেন। সেই তো ফেসবুক তাদের লেখাটাই আবার প্রকাশ করছে। এবার সেখান থেকে বেরিয়ে গিয়ে যদি বাংলাদেশি সাইটগুলোতে যাও, দেখবে এখানে প্রচুর লেখক আছে, এক একজনের কবিতা লিখছে, সেখানে 500টা 1000টা কমেন্ট আছে, লাইক একই গল্প। তুমি ওটা পড়তেই পারো, যখন তুমি লেখাটা পড়বে তখন মনে হয় বাবার এই লেখাটা কি করে এতগুলো লাইক কমেন্ট। এবার পুরোটাই নির্ভর করছে অ্যাসোসিয়েশনের উপর, চারপাশের মানুষগুলো কেমন আছে। সেরকম ভালো লোকের যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ভালো লেখা পাবে, কেন পাবে। সব কিছুই একটা প্রকাশ মাধ্যম, পত্রিকাও একটা প্রকাশ মাধ্যম, এবার ফেসবুকটাও একটা প্রকাশ মাধ্যম, অনলাইন কোনো পত্রিকা শেখাও একটা প্রকাশ মাধ্যম। সেই প্রকাশ মাধ্যমে যেরকম লেখা দিচ্ছে সেরকম লেখা পড়লেই সেরকম লেখা পাবে আর কি। বেশ, তোমার একটা কবিতা শুনবো না? এই কথাটার মাধ্যমে আমি আরেকটা কথা মনে পড়ে গেল, সত্যি তাই সুকান্ত যেটা বললো, যে এখন সব পত্রিকার মানটাও ঠিক না। এবং আমি ইদানিং দেখছি যে এটা আগে ছিল না, বিভিন্ন যে খোঁজ পরিবার বা বিভিন্ন জায়গায় যেসব অ্যাডগুলো আসছে, সেখানে কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া হচ্ছে না, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে, এবং সেখানে বলছে যে আপনারা লেখা দিন, এখানে ফোন করে জেনে নিন। এবং আমার সব থেকে আশ্চর্য, আমরাও পত্রিকা একটা সম্পাদনা করি, কিন্তু যতটুকু পারি, মানে খুব যে ভালো কিছু করতে পারছি তেমন কিছু নয়, কিন্তু আমরা এটা সৌজন্য সংখ্যা দিই, এবং তারা বলে দিচ্ছে যে এখন তারা সরাসরি বলে দিচ্ছে যে আমরা সৌজন্য সংখ্যা দিতে অপারগ। হ্যাঁ, এই জন্য এখন আর লেখা দিতেও ভালো লাগে না। আগে দিতাম যে না ঠিক আছে কলকাতা, কিন্তু হ্যাঁ এখনও কিছু পত্রিকা আছে আমি দেখেছি, নন্দন থেকে শুরু, বাণিজ্যিক পত্রিকা হোক, তারা কিন্তু নন্দন থেকে শুরু করে দেশ বা অনেক শিলাদিত্য বা ইভেন কবি সম্মেলন, কবিতা পাখিকেরাও দেয় না,
কিন্তু কিছু কিছু পত্রিকা, ভালো পত্রিকা, সিরিয়াস পত্রিকা, সুকান্ত বললো তাদের হয়তো সেরকম নাম নেই, তো তারা কিন্তু পত্রিকা পাঠায় বাড়িতে। হ্যাঁ। সত্যি তাই। তো ওইটা করে নেয় কি, আচ্ছা সুকান্ত পত্রিকা লেখকের সৌজন্য সংখ্যা সেজন্য পাওয়াটা, এখন আর একটা লেখা দিতেও ইচ্ছে করে না, এই জন্য লেখকের সৌজন্য সংখ্যা পাওয়াটা লেখকের একটা প্রাপ্য জিনিস। একদম ঠিক আছে, সেইখানে প্রথমেই লেখক পত্রিকা যেখানে যে ওরা অ্যাড দিচ্ছে সেখানে ওরা লিখিয়ে রেখে দিচ্ছে আমার পত্রিকা নিতে গেলে প্রি বুকিং করতে হবে। মানে কি আমার পয়সা দিয়ে পত্রিকাটা করবে সামনে, কিরকম একটা আমার ওখানে লেখা দেওয়ার কি মানে আছে? তা আমি ওই লেখাটা যেটা আমি ওই পত্রিকায় দেবো সেটা আমি ডাইরেক্ট ফেসবুকে তুলে দিলাম, তাও আমার 10 জন যারা বন্ধু বান্ধব আছে পড়লো। না, তারপরে তুমি ধরো কলকাতার ওইদিকে অনুষ্ঠানটা হলো, বই প্রকাশ অনুষ্ঠান, হ্যাঁ, তুমি যেতে পারবে না, সেটা সত্যি। তখন বলবে যে আপনার কপিটা বাড়িতে পাঠিয়ে দেবো, এত টাকা ডাক মাসুল লাগবে। হ্যাঁ, তো সেটা তো ওই সৌজন্য সংখ্যা থেকেও বেশি দামি হয়ে গেল। কিন্তু যারা ভালো সংস্থা, মানে বাংলা অলিম্পিয়াড থেকে আমি একবার একটা পুরস্কার পেয়েছিলাম। তো 4-5টা বই এবং মানপত্র যা করে হোক, ওটা ভারী হয়েছিল পার্সেলটা। ওখানে কিন্তু অনুষ্ঠানে আমাকে যে যেতে বলা হয়েছিল, নন্দন বা নন্দিনী সবাই, আমি সেখানে যেতে পারিনি। তো তারা বাড়িতে বাই পোস্ট বাড়িতে সব কিছু পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু একটা টাকাও তার জন্য নেননি যে পোস্টে পাঠাচ্ছেন। হ্যাঁ, কিন্তু এখানে আমি এক জায়গায় এরকম পাঠিয়েছি যে যেতে বলেছে, তো 300 টাকা ডাক মাসুল দিয়ে দিন, হ্যাঁ, নিয়ে বইটাকে বাড়িতে পাঠাচ্ছে। আর সৌজন্য সংখ্যাটা তো ঠিকই বলেছো, এটা লেখকের একটা দাবি, এটা যদি না দেওয়া হয় এটা প্রাপ্য, এটা প্রাপ্য জিনিস। এটা দিদি ঠিক, লেখকের সৌজন্য সংখ্যাটা দেওয়ার, কিন্তু আমি কয়েকটা পত্রিকার নাম বলছি, এটা হয়তো বিতর্ক হবে, কিন্তু আমি লিখেছি কবিতা পাক্ষিক, কবি সম্মেলন, এরা কেন দেবে না কেন বলুন তো? এরা তো, বা কীর্তিবাস এদের মতো পত্রিকা, এদের তো দেওয়া উচিত, যেখানে দেশ দিচ্ছে, নন্দন দিচ্ছে, বা শিলাদিত্য মতো পত্রিকা আমি দেখেছি একবার বাড়িতে পাঠিয়ে চেক পাঠিয়ে দিয়েছে ওরা। হ্যাঁ, তো এদের এই পত্রিকাগুলো তো দেওয়া উচিত, এরা তো আর সেরকম ছোটখাটো পত্রিকা নয়। তো সত্যি এটা একটা বিশেষ। এবারে এই পত্রিকাগুলোর একটা নাম হয়ে গেছে। তো এই কৃত্তিবাসে যে যখন আমার লেখা বেরিয়েছিল, কৃত্তিবাসে এবারে আমার যখন লেখা বেরোলো আমি নিজেই জানতাম না, আমি পরে আমাকে গৌতম দা বললো যে তোমার এক গুচ্ছ কবিতা বেরিয়েছে, পরে আমাকে কি সংগ্রহ করতে, একজন বন্ধু সংগ্রহ করে দিল। এখন তো ওই সেটাই বলছি, একমাত্র দেশ দেখেছিলাম যে ফোন করে দাঁড়িয়েছিল এবং সৌজন্য সংখ্যা পাঠিয়েছে, নন্দনও সৌজন্য সংখ্যা পাঠিয়ে দেয়। হ্যাঁ, আর কিছু পত্রিকা আমার মনে পড়ছে না এই সময়। আরম্ভ পত্রিকা খুব ভালো পত্রিকা, গল্প বেরিয়েছে, তারাও কিন্তু বাড়িতে পত্রিকা দেয়, খুব গুটি কয়েক পত্রিকা। মানে এইটাতে কি যে সৌজন্য সংখ্যাটা যদি দিত, আমার এই যে বেরিয়েছিল ওই কি বলে কৃত্তিবাসে, তো ওই লকডাউনের সময় আমরা সেই পুনেতে আটকে গেছি, এসে খোঁজ করলাম আর পেলামই না বইটা। তো সৌজন্য সংখ্যা দিলে অন্তত বইটা থাকতো, সেইটাই আমি জানতে পারছি না। সেইটা হচ্ছে ব্যাপার। আমাকে কেউ একজন বললো ফোন করে যে বেরিয়েছে, ওনারা তো ফোন করেনি, তবে তথ্য কেন্দ্র দেয়নি, কিন্তু আমি অনেকবার লেখা বেরিয়েছে, আমাকে বলেছে কিনে নিতে। হ্যাঁ, সুক্তারা বলেছিল সংগ্রহ করে নিতে, এবং যেটা প্রবলেম না, সুখী গৃহকোণ, এরা কিন্তু। এবং আরেকটা কথা সুকান্ত যেটা বললো, যে আপনিও যেটা বললেন, আমি একমত। অনেকেই কলকাতার পত্রিকা বলেন যে আপনার অনুষ্ঠানে আসুন, কিন্তু সত্যি কি একটা অনুষ্ঠানে যাওয়া, আমরা যারা চাকরি করি, একটা প্রচন্ড একটা মানে একটা দিন যাওয়া খুবই কষ্টের। আমার তো শারীরিক একটা খুব কষ্ট হয়, তারপরে একটা দিন সেখানে গিয়ে থেকে আবার সব পত্রিকা নিয়ে আসা সত্যি আমাদের পক্ষে খুব একটা কষ্টসাধ্য ব্যাপার। তো সেইখানে ওনারা ডাক মাসুল নিয়ে নেবেন যদি পত্রিকা পাঠান, আর যদি না পাঠান তাহলে তো আরো ভালো। সুকান্ত, এবার কবিতা, তোমার লেখা শুনি, কবিতা পড়ো, কবিতা বা হ্যাঁ পড়ো। সুকান্ত, তোমার বইগুলো একটু দেখাও পাঠকদের একটু। আমার কবিতার বই আমি একবার বলে দিই। নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত অনেকেই দেখছেন, সদ্য শ্যামাপদ রায়, অরণ্যাদি রয়েছেন, সৈয়দ আতাউর রহমান। বললে তুমি আমার নামটা? না, আমি দেখছি যারা বলছেন, শ্রদ্ধেয় সভাপতি দেখছি। হ্যাঁ, তো নমস্কার, যারা দেখছেন স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় সকলকে স্বাগত, এবং সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সঙ্গে রয়েছেন যে শ্রদ্ধা গীতালি সেন মহাশয় এবং সুকান্ত দেবনাথ। তো আপনারাও কিছু প্রশ্ন করতে পারেন। তো সুকান্ত, পড়ো, তোমার বইগুলো একটু দেখাও। সুকান্ত, আরেকটা বই, এটা একটা কবিতার বই, জাস্ট দু ফরমার। বইয়ের নাম হচ্ছে এক অপরিহার্য রক্তরেখায়। সব বইগুলো একটু দেখিয়ে নাও তো, তোমার বইগুলো একটু, ওই যে তারা না, এই বইগুলো একটু দেখাও এক এক করে। এটা গল্পের বই। এটা কি এবছর বেরিয়েছে?
না, এটা 2023-এ বেরিয়েছে। 2023-এ বেরিয়েছিল। এটাও 23-এ বেরিয়েছিল, আচ্ছা অপরিহার্য রক্তরেখায়। আচ্ছা এই বইয়ের বিষয় হচ্ছে মেরি ম্যাগডালেন। মেরি ম্যাগডালেনের নাম আপনারা আশা করে শুনেছেন। যীশু খ্রিস্টের স্ত্রী ছিলেন, যীশু খ্রিস্টকে রেজারেকশনের সময় প্রথম উনি দেখেছিলেন, তাকে নিয়ে লেখা এই বইটা। আচ্ছা এটা আমার প্রকাশিত প্রথম উপন্যাস, রক্তাক্ত স্পর্শের আলো। আচ্ছা বাহ, প্রকাশিত প্রথম। এটাও কি না, এটা 2024-এ বেরিয়েছে। 2024-এ? আচ্ছা এইটা এই বছর বেরিয়েছে, শূন্য দিয়ে ভরা আচ্ছা উপন্যাস। এই বছর এই বইটা বেরিয়েছে, আর গল্পের বইটা বেরিয়েছে। বাকি এই বইটা বেরিয়েছিল 2020-তে। এই বইটা আমি পড়েছি, খুব ভালো। 20-তে। আর এইটাও বেরিয়েছিল গত বছর 24-এ পড়েছিলাম। আচ্ছা বাহ, এইটা অন্ধকারে এক জলস্রোত। না কবিতা পড়ো। আমি তো বইগুলো আনিনি, হ্যাঁ। আমি একটু মুখেই বলে দিই। হ্যাঁ আচ্ছা, আমার দুটো, আচ্ছা সুকান্ত বলে দিই, তারপর হ্যাঁ আপনাকে বলে বলে দিই। বলে নিই। হ্যাঁ একটু বলুন। তেরো বই আপনাকে বারবার বললাম দিদি বই আনবেন। এ মা, এক অপরিহার্য রক্তরেখায়, যে রক্তরেখা দিয়ে বয়ে এসে বলা হয় যে মেরি ম্যাগডালেনের মেয়ে এখনো বেঁচে আছে। আপনারা ড্যান ব্রাউনের উপন্যাসটা নিশ্চয়ই পড়েছেন, সেটা পড়া থাকলে বা সেই সিনেমাটা দেখা থাকলে বিষয়টা নিয়ে আপনাদের জানা থাকবে। সেই বিষয়ের উপর কেন্দ্র করে আমার একটা কবিতার সিরিজ। 1 নম্বর। এক পাড় ভাঙা অবিশ্বাসের মধ্য দিয়ে উড়ে যাচ্ছে মৃত আকাঙ্ক্ষার পাখিরা চিরতরে। তাহলে আবার ফেরার দিন কি নির্ধারিত করা যেতে পারে, যেখানে সবকটি অবাস্তব নিজেদের মধ্যে এক গোল তৈরি করবে, ভরকেন্দ্রে রেখে যাবে যা কিছু অস্তগামী। একটু একটু করে আলো কমতে থাকবে, যখন বুকের ভিতর থেকে গড়িয়ে নামবে অন্ধকার, বেরিয়ে আসবে অসমাপ্ত সঙ্গমের ঋণ। দুজনেই পরাজিত, দুজনেই দীর্ঘ কষ্ট যাপনের আবর্ত কাঁখে করে চলেছে মহাপ্রস্থানে। তুমিও আজ আমাদের এই সম্পর্কের অসৌচে কুশের আসন নিয়ে দাঁড়িয়েছ। হে অন্তর্যামী, দেখো ওই ভেজা পথ বেয়ে উঠে এলো কেউ, তার জয়, তার প্রাপ্তি, কিন্তু বিষণ্ণ শরীর তোমার দিকে তাকিয়ে আছে স্থিরভাবে। অথচ প্রতিশ্রুতি নিজেকে ক্ষয় করে ফেলেছে এবেলা। আবার যদি সে মায়ের গর্ভেই আসিত। বিক্ষিপ্ত সময় মাঝে এসো না, তোমাকে নীল জ্যোৎস্নার কথা বলেছিলাম, 4টি নদীর কথা বলেছিলাম, পিতা ও পুত্রের মাঝে যে মা অন্তর্লীন, তারপরেও গভীর ব্যথার কাছে দাঁড়িয়ে পড়েছে। না, কিছুতেই আমি তাকে অতিক্রম করতে পারি না। আমাকে বৃষ্টির মাঝে জানাতে দাও, কান্না ক্রমশ অন্তর্লীন, ভরে যাচ্ছে সব, ভেসে যাচ্ছে সব। অরণ্যাদি লিখেছে ডাটা চচ্চড়ির সাথে মিশে যাচ্ছে শব্দের কথা, মশলা কাণ্ড, মশলা কাণ্ড রান্না করতে করতে দেখছি। পড়ো সুকান্ত। 2 নম্বর আর একটা কবিতা পড়ি। এই শুধু আত্ম অনুকরণ তোমার খেলার সাথী, অদৃশ্য আঙুল থেকে যেখানে গলে পড়ছে মৃত্যু জ্বর, কেঁপে যাচ্ছে ছাদ, মাটি, আকাশ। অপরিহার্য কিছু সম্পর্কের ঘেরাটোপ থেকে তাও পালিয়ে নতুন দেশ চাইছো কোথাও, নতুন আস্থা ভূমি, নতুন স্বর গড়িয়ে নামছে গলায়। তোমার অস্থিসার দেহ, বুক ফাটা এক আর্ত উচ্চারণ। তোমাকে তোমার হাতেই তুলে দিয়ে চলে যাব ভেবেছিলাম। আবছা অন্ধকার এবং বারান্দা, বৃষ্টির মাঝে এক মেয়ে দাঁড়িয়েছিল বেড়ার ওপারে, মাদার গাছের আড়ালে, টগর গাছের আড়ালে তার অপসৃত চোখ। হঠাৎ এক ধোঁয়া, হঠাৎ এক ইলিউশন। ভিজে আবছেড়া এক কামিজ ঝুলে আছে বেড়ায়, কুণ্ডলিত কাপড়। দেহটি কি ভ্যানিশ হয়ে গেল? দুরকম শক্তি নিয়েই তো বেঁচে আছি, মন্দ এবং ভালো। ভালো যা কিছু তোমার কাছ থেকে পেলাম, মন্দ ভিতরে জায়মান আমাদের ক্রুশ বয়ে নিতে বাধ্য করে, এবং পেরে আমরা সতত ক্ষয় হতে ভালোবাসি। বাহ, খুব অসাধারণ। দিদি এবার আপনার হতে ভালোবাসি, এটা একটা মানে অসাধারণ লাইন, যে অসাধারণ, আমরা সবসময় শেষ ক্ষয় লাইনটা হতে মঞ্চ হয়ে ভালোবাসি। গেল। হ্যাঁ সত্যি তাই। কি অসাধারণ। হ্যাঁ দিদি এবার আপনার বইগুলো নিয়ে একটু বলুন। হ্যাঁ, আমি তো বইগুলো আনিনি, ওই মুখেই আপনার কটি বই এ পর্যন্ত? ওই আমার ওই অত বেশি বই নেই। আমার শিশু সাহিত্যের ছড়ার বই আছে, পক্ষীরাজের টকবক, ছন্দ ছড়ার বকবক, আরেকটা আছে চলো আকাশ কিনি,
আপনার গল্পের বই আছে মনে হয়? না, একটা কবিতার বই আছে, আচ্ছা। সেটা হচ্ছে আলগা জীবন। এই এই আছে। আচ্ছা। আচ্ছা, তো আপনি কি এখন কিছু গল্প পড়বেন, গল্প বা কবিতা? এই একটা কবিতা পড়ি। পড়ুন। যে মেঘদূত হুম। আমাদের মানে আমাদের অস্তিত্বের সঙ্গে যেন মিশে আছে, আচ্ছা, বাহ, ঠিক আছে। অনেক ভারী এবং অনেক অসাধারণ একটা ব্যাপার। হুম। সেইটাকে যদি ছোট্ট মানে এখন মানে সেটাকে যদি একবার ছুঁই আর কি, জাস্ট আঙুল দিয়ে এখনকার নিরিখে, সেই চেষ্টাটা করেছি। বাহ, বলুন। ফেসবুকে হলো তার সাথে ঠোকাঠুকি, পার হয়ে ফ্রেন্ড রিকোয়েস্টের ঝুঁকি, রামগিরি থেকে ভাসছিল মেঘ অলকায়, পথের দুপাশে আলো জেলে তারা ঝলকায়, ওয়াল পেজেতে ছবি ছিল পৃথিবীরও, যেদিকেই চাও মেঘ যে তখন হিরো, পৃথিবীর দিকে চাওয়ার সময় কোথায়, ঝুলি যে ভর্তি লাভ মেসেজের চোথায়, যক্ষ প্রিয়ার SMS বয়ে বয়ে নিদাগ দগ্ধ মেঘ গেল বুড়ো হয়ে, পৃথিবী সেজেছে প্রোফাইল পসরায়, অনুশোচনায় মেঘ করে হায় হায়। বাহ, খুব সুন্দর, অসাধারণ। নমস্কার, স্বপ্নের করিডোরে পত্রিকা আয়োজিত সাহিত্য আড্ডায় সকলকে স্বাগত। আপনারা যারা যারা দেখছেন সকলকে আমাদের আন্তরিক পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার কয়েকটি প্রশ্ন, শেষ প্রশ্ন, 3টি প্রশ্ন থাকবে দুজনের কাছেই, যে সুকান্ত এবং গীতালিদি দুজনেই, যে একজন লেখকের শক্তি এবং দুর্বলতা কি, এবং আপনার লেখক জীবনের চ্যালেঞ্জ কি? ওই মানে দুর্বলতা তো এই লেখাটাই, যে লেখার মানে প্রতিভা, আমি কোন এক লেখকের লেখা পড়েছিলাম, প্রতিভা মানে কি, প্রতিভা হচ্ছে সেই বিষয়টার জন্য সে যত কিছু সহ্য করে, সেইটাই হচ্ছে তার চরম দুর্বলতা। আর ওই যে চ্যালেঞ্জের কথা বললে না, এই চ্যালেঞ্জের কথাটা আমি একটা কবিতায় দিই, এই হয়ে ওঠা, কি হয়ে উঠতে চাই। সেই কখন বসেছি কবিতা নিয়ে, রাত কেটে দিন হয়ে গেল, ব্যথাদের জড়িয়ে মারিয়ে আমার সারা গৃহস্থালি এলোমেলো, হাঁড়িতে মাছ আর কড়াতে চাল দিয়ে সবজি আর শাক পাতাদের শীষে পংক্তিদের ডেকে আনি, মারুলির ছড়াঝাঁটেও স্তবকেরা ঘোরাফেরা করে আমারই দোরগোড়াটিতে, ছাই থেকে বেছে রাখা কাঠ কয়লায় লিখে চলি কিছু পদ দেওয়ালে দেওয়ালে, আগুনের কালি দিয়ে মেজে রাখা কলমে সুখ দুঃখ হাসি কান্না উৎকীর্ণ করে চলি, পরমান্নের আঘ্রাণে ভরে যায় আমার খোলা পাতা, তাই মশলার কৌটোর হারিয়ে যাওয়া গন্ধকে খুঁজে পাই দলবৃত্ত অক্ষর বৃত্তের মাঝে, আমার সমস্ত প্রসাধন ব্যবহার করে সাজিয়ে তুলি ছত্রের পর ছত্র, ছেদ জ্যোতিদের অনুমতি নিয়ে বিশ্রাম নিতে গেলে অক্ষরেরা এসে আমার হাত ধরে টানাটানি করে, তাই এ অস্বস্তি আমি বয়ে চলি নিরন্তর, আরও একটা আমি হব বলে। বাহ, অরণ্যার ওই ডাটা চচ্চড়ি। আচ্ছা। সুকান্ত, বলো তুমি এবার একটু উত্তর দাও, বলো। সুন্দর। কি যেন তোমার আমার প্রশ্নটা ছিল? প্রশ্নটা ছিল যে একজন লেখকের শক্তি এবং শক্তি কি এবং দুর্বলতাই বা কি, এবং লেখক জীবনের চ্যালেঞ্জ কি? তিনটে, শক্তি, দুর্বলতা, চ্যালেঞ্জ। দুর্বলতাটা প্রথমে বলি, দুর্বলতাটা হচ্ছে ওই স্টেজ, ঠিক আছে, পুরস্কার, বড় পত্রিকা প্রকাশ, সম্পাদকের সুনজরে থাকা, তাহলে পত্রিকায় পরবর্তী লেখাটা যাবে, এগুলো দুর্বলতা। শক্তি যদি বলি, তবে শক্তি হলো নলেজ, শক্তি হলো জগৎটাকে দেখা, শক্তি হলো বাইরে ঘুরে বেড়ানো, বাইরের জগৎটাকে আরও যত কাছ থেকে দেখবো, যত কাছ থেকে মানুষ দেখবো। রবীন্দ্রনাথ বলেছিলেন, যতগুলো মানুষ ততগুলো পৃথিবী, যতগুলো মানুষ দেখবো ততগুলো পৃথিবীকে ছুঁতে পারবো, যেটা বই পড়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, পুঁথিগত নলেজ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর চ্যালেঞ্জ প্রত্যেকটা লেখকের জীবনের চ্যালেঞ্জ হলো নিজেকে অতিক্রম করা। যে লেখাটা লিখে ফেলেছি সে লেখাটা যেন আমার দ্বিতীয়বার লিখতে না হয়, আমি যেন সেই জিনিসটাকে নিজেকে অতিক্রম করতে পারি। এটাই হচ্ছে লেখক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। না হলে লেখক ওই একটাই গোলক ধাঁধার মধ্যে একই জিনিস বারবার লিখে যাবে, একই জিনিস বারবার লিখতে থাকবে।
সেটা যদি কেউ করতে পারে তবে সে প্রতিবার নতুন কিছু দেবে। এটাই। বাহ, খুব সুন্দর বললেন সুকান্ত, খুব ভালো লাগলো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা খুব ভালো লাগলো, এবং গীতালিদি এবং সুকান্ত তোমাদের আমাদের পত্রিকার তরফ থেকে অনেক ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় দিলেন। এবং আমার শেষ প্রশ্ন, আরেকটি প্রশ্ন আমি করব, যেটা আমি গীতালিদিকেও বলবো, সুকান্তকেও বলবো, যে নতুন প্রজন্মের লেখকদের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়ে যান। নতুন প্রজন্মের লেখক যারা, আমার মতে যে বাংলা ভাষাতেই লিখতে হবে এমন কথা নয়, কিন্তু যে ভাষাতেই লেখো, ইংরেজিতে লিখুক তারা বা বাংলাতেই লিখুক, সেই কিছু লেখা, মানে এই যে চেষ্টা করি। আমার এক ছাত্র বলছে যে ম্যাম আমি এবার ছুটি পেলেও আর বেড়াতে যাব না। কেন যাবে না? না ওই যে ঘুরে আসার পর তুমি বলবে কি যা দেখে এলে তাই লিখে আমাকে দেখাও, এই যে করাবে না, এই জন্য আমার আর বেড়াতে যাওয়ার ইচ্ছে নেই। তো আমি তাদের ইচ্ছে মতো লিখতে বলি, তাদেরকে সেটা করাতে চাই। হ্যাঁ, বা এই যে বানান বারবার লেখাই, তো ছেলেটির মা ডাক্তার বলছে আমি ডাক্তার হব না। দাঁড়ালাম যে কেন ডাক্তার হবে না? না আমি ডাক্তার হলাম, তারপর তুমি আমাকে দেখাতে গেলে, তখন আমি তোমাকে প্রেসক্রিপশান লিখে দিলাম, ব্যাস তুমি বসলে এই বানানটা ভুল, এটা 5 বার লেখো। হাতের লেখা কেন এত বাজে হয়ে গেছে, এই জন্য তোমার জন্য আমরা ডাক্তার হওয়া হলো না। তো এই যে ব্যাপারগুলো কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি, তাদেরকে যখন তারা একটা কিছু লিখে যখন শোনায়, বা যদি তারা একটু উৎসাহ পায়, তাদের তো একদম সময় নেই, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের একদম সময় নেই, প্রতিটি সেকেন্ড তাদের বাধা ধরা, কখন লিখবে, কখন ভাববে। বলছে বাবা পথের পাশে আমাটির ভেপুতে অপু আবার ভাবছে বসে, মানে অপু যে ভাবছে এটা তাদের অবাক লাগছে, কারণ তাদের ভাববার সময় নেই। কিন্তু আমরা একটা ওয়ার্কশপে গেছিলাম বর্ধমানে, কি উৎসাহ তাদের মধ্যে, কবিতার ওয়ার্কশপ। বলছে ম্যাম আমি একটা গল্প লিখেছি, তুমি শুনবে, মানে এত উৎসাহ তাদের মধ্যে। সেটা কিন্তু আমাদের স্কুলে ছিল, আমার মনে পড়ছে না দিদি, আপনি বলছেন আমরা ডিএসপি স্কুলে পড়েছি, দুর্গাপুর ছিল, এবং আমাদের গল্প স্কুল ম্যাগাজিনে বেরোতো, স্যারেরা বলতেন যে তোমরা শোনাও গল্পটা, হ্যাঁ আমরা শুনবো। এখন কি করেছি, ওই যে তুমি প্রোগ্রামটা দেখলে আমাদের শিশু সাহিত্যে, আমি যে 4 জন ছাত্রীকে নিয়ে, ওই ওদের সিলেবাসে আছে গল্প লেখা, সেই সুযোগটা আমি নিয়ে তাদেরকে নিয়ে ওই প্রোগ্রামটা করেছি। তো একটু যদি সময় পায় তারা, একটু যদি তাদের চাপটা কমে, প্রতিটি সেকেন্ড যাতে হিসেব করা না থাকে, তারা নিশ্চয়ই পড়বে সত্যি। এবং এই কথাটা, এটা কিন্তু দরকার। দেখুন আমরা যে এগুলো শুনি, যে একটা খুব অনভিপ্রেত সংবাদ শুনি, যে অনেক একটা মানে আইটি সেক্টরে চাকরি করছে। কদিন আগে আমি দেখছিলাম যে একজন খুব অত্যাধিক কাজের চাপ সহ্য করতে না পেরে সে ছাপ দিল, কিন্তু অথচ তার কাছে যদি একটু পড়াশুনো বা গান বা যে কোনো একটা দিকের একটা কিছু থাকতো, হয়তো সে এই পদক্ষেপটা নিত না। এইখানটা তো নিঃশ্বাস নেওয়ার জায়গা, এখানটা তো অক্সিজেন পাওয়ার জায়গা, সে করতো না। তার ঠিক কথা বলেছো, তার যদি একটা কিছু জায়গা থাকতো তাহলে সে সেটা করতো না। এখনকার ছেলেমেয়েদের নিঃশ্বাস, প্রতিটি মানে নিঃশ্বাস নেওয়ার সময় নেই, প্রতিটি সেকেন্ড তাদের হিসেব করা। সুকান্ত তোমার কিছু বার্তা দাও নতুন প্রজন্মের। নতুন প্রজন্মকে বলতে হবে, নতুন প্রজন্মকে আমি আর কি বলবো, সবাই তো সব জানে। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছো, এদের সব জানে, হ্যাঁ সবাই সব জানে। আমাদের মধ্যে যেটা ছিল যে শেখার একটা মনোভাব ছিল, আগ্রহ ছিল, হ্যাঁ সেটা একদম খুব খাঁটি কথা বলেছে। তাও যদি বলতে হয় আমাকে, তাহলে আমি এই কথাটাই বলতে চাই যে বেশি বেশি লেখো। যারা লিখবে মনে করছো, তাদের আগে বলতো যে 10 পাতা পড়বো তারপর 1 পাতা লিখবো, বা আরও বেশি 80 পাতা পড়ে 1 পাতা লিখবো, এরকম একটা হিসাব ছিল। 80 পাতা পড়ো 1 পাতা লিখবো। কিন্তু এখন আমাদের কাছে মানে বেকার জিনিস, স্ট্রেস এত বেশি পড়তে হয়, যেটা সোশ্যাল মিডিয়ার জন্য হয়ে গেছে। সে কারণে এখন নিয়মটা উল্টে গেছে। এখন বলা হচ্ছে যে বেশি বেশি লেখো। সব লেখায় যে রাখতে হবে এমন নয়, কিন্তু বেশি বেশি লেখো। আর পড়বে যেটা, সেটা বেছে বেছে পড়ো, সব পড়ো না। ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে পছন্দের বইয়ের অ্যাডগুলো দেখে নাও, এই বইগুলো এবছর বেরিয়েছে আমার এই প্রিয় লেখকের, তার মধ্যে এই বইগুলো আমি পড়ব। এবং পড়াটা সেইখানে, ওই বইটা কিনে বা ওই বইটা জোগাড় করে বা ওই বইটা সফট কপি যদি পাওয়া যায় ডাউনলোড করে, যেভাবে হোক
আসল পড়াটা হচ্ছে ওইটা পড়া। বইয়ের অ্যাডটা দেখতেই থাকলাম একটার পর একটা, সারাদিন ধরে ফেসবুকে অ্যাডই দেখে যাচ্ছি, কিন্তু বইগুলো কিনছিও না, পড়ছিও না, বা জোগাড় করারও চেষ্টা করছি না, তাহলে সময়টা বেকার হয়ে যাচ্ছে। এই জন্য বেছে বেছে পড়ো আর বেশি বেশি লেখো। সব লেখা যে রাখতে হবে এমন নয়, কিন্তু বেশি বেশি লিখলে ভাবনাটা বেশি বেশি আসবে। কারণ ওই যে ভাবনার সময়টা কমে যাচ্ছে, লিখতে গেলে তো ভাবতে হবে, এটাই বলে। বাহ, খুব সুন্দর। খুব ভালো লাগলো। আমাদের সঙ্গে আজকে ছিলেন দুই বিশিষ্ট কবি, শ্রদ্ধেয় গীতালি সেন মহাশয় এবং সুকান্ত দেবনাথ। তো দুজনকে আমাদের পত্রিকার তরফ থেকে খুব আন্তরিক ধন্যবাদ জানাই। তো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। নমস্কার। একটু নমস্কার জানাই। হ্যাঁ, নমস্কার।